নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে, যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে। গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা, বজ্র কঠিন রাজ্যে এটাই শান্তি ও শৃঙ্খলা। এই গর্জন করা শব্দগুলো যে কবির কলম থেকে বেরিয়েছিল, আজকে যাদবপুরের ঘটনায় আহত হয়ে তিনি বলছেন, মধ্যরাতের অন্ধকারে নিরস্ত ছেলেমেয়েদের ওপর এই নৃশংস পুলিশি হামলার কথা জেনে লজ্জায় আর গ্লানিতে অসাড় হয়ে যাচ্ছে মন। কবি শঙ্কর ঘোষ। যাদবপুরের ঘটনা ইতিমধ্যেই আপনারা সবাই জানেন, কিন্তু সেই ঘটনার পর পরতে পরতে উপাচার্যের বক্তব্যে, পাল্টা বক্তব্যে যে অভিঘাত, এই পশ্চিমবঙ্গ রাজ্য স্বাধীনতার পর কতবার দেখেছে আমরা মনে করতে পারছি না। এই অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছেন অনেক বিশিষ্ট মানুষ, কিন্তু তাদের পরিচয় দিয়ে আমি সময় নষ্ট করব না। শুরুতেই এই অনুষ্ঠানের আপনাদের দেখাতে চাইব উপাচার্য যে কঠিন, কঠোর, অনেকে বলছেন অসংবেদনশীল ভাষায় আক্রমণ করেছেন তাঁরই সন্তানের তুল্য ছাত্রছাত্রীদের। দেখুন সেই বক্তব্য এবং পাল্টা যুক্তি, এবং উপাচার্য মশাই বোধহয় ভুলে গেছেন কিছু ক্যামেরাও চলছিল, সেই ক্যামেরার ফুটেজে যে ছবিগুলো উঠে এসেছে। মার্জনা করবেন উপাচার্য মশাই, আপনি শ্রদ্ধেয় শিক্ষক, নিঃসন্দেহে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো 5 তারা বিশ্ববিদ্যালয় চালাচ্ছেন, কিন্তু কি আশ্চর্য, আপনার বক্তব্যের সঙ্গে কই মিলছে না। আপনারা দেখুন, পাশাপাশি সমস্ত বক্তব্য আপনাদের দরবারে আমরা তুলে ধরব, বিচার করার ভার আপনাদের। রাতের অন্ধকারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়ুয়াদের বেধড়ক লাঠিপেটা পুলিশের। মোক্ষম সময় আলো নিভে যাওয়া থেকে মারধর এবং তারপর উপাচার্যের বেরিয়ে যাওয়া পর্যন্ত প্রতিটি ছবি ক্যামেরাবন্দি, কিন্তু তারপরও উপাচার্যের গলায় সাফাইয়ে সুর। পড়ুয়ারা বলছেন মিথ্যে কথা। উপাচার্যের কথার সঙ্গে ছবিরও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। কথায় আর ছবিতে আকাশ পাতাল ফারাক। উপাচার্যের দাবি আলো ভেঙেছেন পড়ুয়ারা, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে সবকটি আলো একসঙ্গে নিভে যাচ্ছে। ভাঙলে কি সবকটি আলো একসঙ্গে নিভে যায়, নাকি কেউ তা নিভিয়ে দিলেই তবেই এমনটা সম্ভব? আর আলো ভাঙার কোনো ছবি ক্যামেরাতেও ধরা পড়েনি। ছাত্রছাত্রীদের দাবি ভেতর থেকে আলো নিভিয়েছে কর্তৃপক্ষই। আলো বন্ধ করা হয়নি, আমি যখন এর মিথ্যা কথা, আলো ভেঙে দিয়েছিল মিথ্যা কথা। ছাত্ররা, হ্যাঁ ছাত্ররা ঢিল ছুঁড়েছিল। আমি যখন বেরিয়েছিলাম সেই সময় আলো ভাঙা শুরু হয়েছিল। ভিডিওটা আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওতে প্রুফ আছে রীতিমতো। আমি এখানে তুলেছি যখন পুলিশ ঢোকে, ব্যারিকেড ভেঙে ঢুকছে, সেই সময় আলো নিভিয়ে দেওয়া হয় কিভাবে। আপনারা এখানে এক্ষেত্রে দেখে নিতে পারছেন যে আলো নিভিয়ে দেওয়া হচ্ছে, এবং মজার বিষয়টা হচ্ছে লাইটের সুইচগুলো ভেতরে ছিল, বাইরে ছিল না। ফলে যদি লাইট নিভে দেওয়াই থাকে তাহলে ভেতর থেকে করা হয়েছে। স্টুডেন্টদের ভেতরে অ্যাক্সেস ছিল না, পুলিশও তখনও ভেতরে ঢুকতে পারেনি। ফলে এটা রীতিমতোভাবেই কর্তৃপক্ষ ভেতর থেকে আলোটা নিভিয়ে দিয়েছে, যাতে পুলিশ অন্ধকারে এসে পিটিয়ে ছাত্ররা তুলে দিতে পারে এবং কোনো ছবি না তোলা যায়। পুলিশ পড়ুয়া খণ্ডযুদ্ধ। উপাচার্যের দাবি পড়ুয়ারা পুলিশকে মেরেছে, ছবি অবশ্য উল্টো কথাই বলছে। উপাচার্যের অভিযোগ শুনে বিস্মিত পড়ুয়ারাও। আমি জানি না মেরেছে কিনা, আমি পুলিশকে মারতে দেখিনি। আমি দেখেছি ওরা পুলিশকে মেরেছে আমার সামনে, আমাকে যখন বার করে নিয়ে যাচ্ছে। তারপরে ঘটনা আমি জানি না। আমি বেরোবার সময় দেখলাম দুজনের গায়ে লাঠি পড়লো, আমার যে সিকিউরিটি ছিলেন তাকেও ওরা মারে। উপাচার্য কি দেখেছেন পুলিশগুলোর সাইজ কি ছিল আর ছাত্রগুলোর সাইজ কি ছিল? এটা কি সম্ভব যে ওই গুন্ডাগুলোকে আমরা মারছি? তাছাড়া যখন মারতে শুরু করে তখন আমরা গান বাজনা করছিলাম। প্রথমেই ওরা ঢুকে মেয়েদেরকে গ্রোপ করেছে, করে ওরা সবাইকে ফেলে দিয়েছে, ছুঁড়েছে। ওই একটা বিরাট গুন্ডা ছিল, সে লোকেদের তুলে নিয়ে ছুঁড়ে ফেলেছে। বুটের সাথে লাঠিটাও ওরা ইউজ করেছে। একজন লোক সে চটি পরে এসেছে, হাতে বুট নিয়ে এসেছে। উপাচার্যের দাবি পড়ুয়ারা তাঁকে ছিনতাই করার চেষ্টা চালায়, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে পুলিশি ঘেরাটোপে বিশ্ববিদ্যালয় ছাড়ছেন উপাচার্য। কোনো ছাত্র তার কাছে ঘেঁষতেও পারেননি। দুটোর সময় আমাকে পুলিশ যখন মুক্ত করতে যায়, আমাকে যখন নিয়ে বেরোতে যায়, তখন আমি যে উন্মত্ত তাণ্ডব দেখেছি সে আমি জীবনেও ভুলব না।
আমার ওপর আক্রমণের চেষ্টা হয়, আমাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। সেই সময় আমাকে পুলিশ যদি না থাকতো কালকে হয়তো আমি খুনি হয়ে যেতাম। উপাচার্যকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে ছাত্ররা, নাকি উপাচার্য পালিয়ে গেছেন পুলিশের মধ্যে দিয়ে, কোনটা? উনি তো বেটার ভাবে একটা স্টেটমেন্ট দিতে পারেন, সেটা অনেক ভালো হয়। আমরা কালকে যেটা দেখেছি সেটা হচ্ছে পুলিশ ছাত্রদের উপর নৃশংসভাবে লাঠিচার্জ করা এবং ছাত্রদের সাথে হাতাহাতি বচসায় জড়িয়ে পড়া এবং তার ভিতরে তৃণমূলের গুন্ডা, এই সমস্ত কিছুর পর উপাচার্যকে এই সমস্ত লোকজন প্রায় ঘিরে নিজেরা দায়িত্ব নিয়ে বার করে দিয়েছেন। ছাত্ররা এরকম কিছুর সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ে এরকম নজিরবিহীন ঘটনা ক্যামেরাবন্দি হওয়ার পরও খোদ উপাচার্যর কথায় এত অসঙ্গতি কেন? তাহলে কি নিজের দোষ এড়াতেই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে চলেছেন উপাচার্য? সূত্রের খবর, অসুস্থতার কারণ দেখিয়ে বৃহস্পতিবার উপাচার্য বিশ্ববিদ্যালয়ে নাও আসতে পারেন। কৃষ্ণেন্দু অধিকারী, পার্থপ্রতিম ঘোষ ও সুভাষ বৈদ্য, এবিপি আনন্দ। আমি এই অনুষ্ঠানের একেবারে শুরুতে চলে যাব কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে যে ছাত্রছাত্রীরা ছিলেন এবং গোটা ঘটনার যারা সাক্ষী তাদের কাছে। আমার তোমাদের কাছে একটাই প্রশ্ন, তোমাদের উপাচার্যকে তোমরা খুনের চেষ্টা করেছিলেন? একেবারে স্বয়ং উপাচার্য তোমাদের বিরুদ্ধে এই অভিযোগ করছেন। আমি জানি না উনি আইনের ধারাটারা ইত্যাদি দেখেছেন কিনা, ন্যূনতম 14 বছরের জেল এবং একেবারে মার্ডার কেস দিচ্ছেন। কি বলবে তোমরা? অ্যাটেম্প টু মার্ডার কেস, স্বয়ং উপাচার্য বলছেন কোট আনকোট পুলিশ যদি না থাকতো তাহলে আমি খুনি হয়ে যেতাম। প্রথমে একটু মার্জনা চেয়ে নিই, আমাদের শরীর খুব খারাপ, আমরা দুরাত ওখানে জাগা অবস্থায় রয়েছি এবং আমাদের গলা মন কিছুই ভালো নেই, মানে খুবই খারাপ অবস্থা। যাই হোক, প্রশ্নটা যেটা করলেন সেটা মানে আর নতুন করে কিছু বলার নেই, মানে এই প্রশ্নগুলো ডিফেন্ড করার মতো জায়গায় বোধহয় আমরা আর দাঁড়িয়ে নেই। উপাচার্য বলছেন খুন করতে চাইছি উপাচার্যকে, অথচ আমাদেরই ছাত্রদের মধ্যে একজন আইসিইউতে থাকে দীর্ঘক্ষণ আন্দোলনের পরের দিন। উপাচার্যকে তো আইসিইউতে থাকতে হয় না, আমরা তো রাতে বসে হোস্টেল থেকে আসা ওই ডাল ভাত মাখা খাবার খাই, আর উপাচার্য তো স্পেন্সার্স থেকে খাবার আনিয়ে নিয়ে এসিতে খান। উপাচার্যকে খুনের চেষ্টা প্রশ্নটারই কোনো অর্থ হয় না। দ্বিতীয় অভিযোগ যে লাঠি দিয়ে তোমরা পুলিশকে পিটিয়েছো। আমরা লাঠি কেন, আমরা মানে হাত দিয়েও বোধহয় পুলিশকে মারিনি, আমরা জাস্ট পুলিশকে আটকাতে গেছি। সেটা হচ্ছে গিয়ে আমাদের হাতে কোনো লাঠি ছিল না, যেটা ছিল একটা ব্লক, একটা উড ব্লক, যেটা আমরা পিটিয়ে বাজিয়ে গান গাইছিলাম এবং তার সাথে সাথে গিটার। এবং যদি গিটার দিয়ে কাউকে আঘাত করা যায় আমি জানি না সেটা সম্ভব কিনা। আজ তোমাদের মিছিলে একটা চমৎকার বাক্যবন্ধ শহরের বহু মানুষের মুখে মুখে ফিরছে, লাঠির মুখে গানের সুর দেখিয়ে দিল যাদবপুর। এটা আমাদের 2005 সালে যে মুভমেন্ট ছিল, সেইটার সময়ও যখন পুলিশ ঢুকছিল, আমরা জেনারেলি এরকম সশস্ত্র যখন আমাদের উপর আক্রমণ নামে যে কোনো মুভমেন্টে, 2010 সালে যখন হয়েছিল এই ঘটনা, তখন আমরা কখনোই পুলিশকে প্রভোগ করি না, কখনোই আমরা পুলিশ মারতে আসলে আমরাও পুলিশকে মারতে যাচ্ছি এমনটা করি না, এটা যাদবপুরের সংস্কৃতি নয়। সে কারণে পুলিশ যখন ঢোকে আমরা গান করি, আমরা কালকেও সেটা করেছিলাম এবং সেই অবস্থাতেই পুলিশ ঢুকেছিল এবং পুলিশ ঢুকে আমাদের উপর আক্রমণ করছে। আমি তোমার কাছে একটু জানতে চাইব, উপাচার্য বলছেন যে আলো, হ্যাঁ ছাত্ররা ঢিল ছুঁড়েছিল, আমি যখন বেরিয়েছিলাম সেই সময় আলো ভাঙা হয়। ফুটেজ কি বলছে আমরা দর্শকদের দেখিয়েছি, আলো নেভানো হচ্ছে, সেটা বাল্ব ভাঙা বা আলো ভাঙার কোনো ব্যাপার নেই। একটু ঘটনাটা বলবে তোমরা যারা ছিলে কালকে? হ্যাঁ বলো। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে উনি যখন বেরিয়েছিলেন তখন কেউ একটা আমাকে পেছন থেকে টেনেছিল, কিন্তু আমি ওনাকে বলেছিলাম যে আপনি আমাদের মাস্টার মশাই, আপনি আমাদের এভাবে ফেলে কি করে চলে যাচ্ছেন। উনি তখন নিজের সঙ্গে যে পুলিশ, অনেক অগন্তি পুলিশ, তাদেরকে উনি প্রিটেন্ড করছিলেন যে আমি একটু ওর কথাটা শুনি, তারপরে উনি বেরিয়ে চলে যান। তোমরা নাকি ওনার ওপর আক্রমণের চেষ্টা করো, কোট আনকোট আমার ওপর আক্রমণের চেষ্টা হয়, আমাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। ওনাকে ছিনিয়ে নিয়ে কি করব? 150 ঘন্টা অবস্থানের পরেও উনি বাইরে বেরিয়ে আমাদের সাথে কথা বলার প্রয়োজন মনে করেননি। আমরা ছিনিয়ে নেব? কোনো মানুষকে ছিনিয়ে নেওয়া যায়? আমাদের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে একটা পাবলিক স্টেটমেন্ট। উনি একবার যদি এসে একটা পাবলিক স্টেটমেন্ট দিতেন আমাদের এই মুভমেন্টটা নিয়ে, জাস্ট এইটুকু দাবি ছিল আমাদের। কালকের দাবিটা আর কোনো কিচ্ছু ছিল না, শেষে আমাদের এইটুকু দাবি ছিল। উনি এসে একটা পাবলিক স্টেটমেন্ট দিলেন না, ওনাকে ছিনিয়ে নিয়ে আমরা কি করতে পারি?
অনেকে বলছেন যে পরিকল্পনা করে রাতের অন্ধকারে তোমাদের জমায়েতটা ঘেরাওটা তুলে দেওয়ার জন্য এই গোটা ব্যাপারটা আগে থেকেই যাকে প্রি প্ল্যান্ড বলা হয়, পূর্ব পরিকল্পিত। এটা নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে যে এই সন্ধ্যে 7:30 8টা নাগাদ তৃণমূল কর্মী সংগঠন এসে একটা ওখানে একটা জমায়েত করেছিল এবং আমাদের হটিয়ে দেওয়ার চেষ্টা করে একটা। তো সেটা সম্ভবপর হয় না, কারণ তখন 7:30 বাজে এবং মোটামুটি যাদবপুর ইউনিভার্সিটির যত পড়ুয়ারা আছে আফটার ক্লাস, ওরা মোটামুটি ওখানে মানে শুধুমাত্র যারা রাতে অবস্থান করছে শুধু তারাই নয়, বাকি যারা পড়ুয়া যারা মরালি আমাদের সাপোর্ট দিচ্ছিল এতদিন ধরে, তারাও সেখানটায় ছিল। ফলে বেশি দূর অবধি সেটা গড়াতে পারেনি, কিন্তু তারা একটা বচসা একটা হাতাহাতির চেষ্টাটা করেছিল সেই সময়। কিন্তু সেটা আমরা সেই কারণে তখন ভাইস চ্যান্সেলরের কাছে একটা ডেপুটেশন দিই দেন অ্যান্ড দেয়ার, যে স্যার আপনি বাইরে এসে দয়া করে একটা পাবলিক স্টেটমেন্ট দিন যে আমরা স্টুডেন্টদের ওপরে কর্মী সংগঠন, ইউনিভার্সিটির কর্মী সংগঠন কীভাবে এই রকমের একটা অত্যাচার করতে পারে। কিন্তু তিনি এর আগেও যেভাবে জানিয়েছেন যে আমার ডিগনিটিতে বাধে, আমার স্টুডেন্টদের সাথে কথা বলতে গেলে আমার ডিগনিটিতে বাধে, এটা আমাদের জানিয়েছেন পাবলিকলি, আর এটা উই ক্যান টেস্টিফাই। এটা পাবলিকলি জানিয়েছেন? হ্যাঁ, আমাদের যখন রিপ্রেজেন্টেটিভরা গিয়েছিল ওখানে মোটামুটি আমরা প্রায় 3 থেকে 4 জন রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছিলাম। সেই সময় তিনি ওখানে বলেছেন যে আমার ডিগনিটিতে বাধে, আমার তো কাজ নয় স্টুডেন্টদের সাথে কথা বলা, আমাকে তো সেই জন্য রাখা হয়নি, সুতরাং আমি কথা বলবো না এবং আমি কোনো বিষয় নিয়েই কথা বলবো না। 28 অগাস্টের সেই ঘটনাটা নিয়ে, যে ঘটনাটার জন্য এই মুভমেন্টটা চলছে এতদিন ধরে, এবং গতকাল প্রথমে 7:30 নাগাদ যখন তৃণমূল কর্মী সংগঠন আমাদের আক্রমণ করে সেইটা নিয়েও কোনো বক্তব্য দেননি। এবং তারও পরে এটা আমি ইনক্লুড করতে চাই এখানে এই কারণেই যে ঠিক এই বচসাটা হয়ে যাওয়ার পরে এবং পুলিশি তাণ্ডবের আগে আগে তৃণমূলের 2 ছাত্র সংগঠনের 2 নেতা নাম ঢুকে, আমাদেরই টিচার যারা অ্যাসোসিয়েশনের চেষ্টা করছিলেন সেই সময়, প্রফেসর নীলাঞ্জনা গুপ্ত এবং কাফিদা এবং অন্যান্য কিছু প্রফেসররা, তারা তাদেরকে থাকতে দেননি, ফলে তাদেরকে বেরিয়ে আসতে হয়। তারাও আনহার্মড অবস্থা দিয়ে বেরিয়ে গেছে। আমাদের মুভমেন্টটা যেহেতু শান্তিপূর্ণ ছিল, কাউকে আমরা আঘাত করিনি প্রথম থেকেই, এবং ওরাও এভাবে বেরিয়ে গিয়েছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে যেখানে স্টুডেন্টরা যারা মুভমেন্ট করছে, অ্যাজিটেশন করছে, তারা শুধুমাত্র মহিলারা ইভেন অরবিন্দ ভবনে টয়লেটটা ইউজ করার জন্য যখন ভেতরে ঢুকতে পারছে না, তখন কিভাবে তৃণমূল ছাত্র সংগঠনের 2 নেতা শুধু জলখাবার নাম করে ঢুকে যায়, এটাও একটা কোশ্চেনের জায়গা থেকে যায়। গতকাল সন্ধে থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ঠিক কি হয়েছিল ছাত্রছাত্রীদের বক্তব্য নয়, আমাদের ক্যামেরায় কি ধরা পড়েছে, আমাদের প্রতিনিধিরা ছিলেন সেখানে, রাখবো আপনাদের সামনে। ছাত্রদের অবস্থান বিক্ষোভে মধ্যরাতে আলো নিভিয়ে নির্বিচারে পুলিশের লাঠিচার্জ, মেয়েদের ওপর নির্মমভাবে লাথি ঘুষি, উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ শুরু করেন পড়ুয়ারা। সন্ধ্যায় উপাচার্য সহ আধিকারিকরা বেরোতে গেলে তাদের ঘেরাও করে চলে বিক্ষোভ। তারপরে রাত থেকে ছবি বদলাতে শুরু করে। মঙ্গলবার রাত 1:30 যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে বিশাল পুলিশ বাহিনী, সঙ্গে উচ্চপদস্থ আধিকারিকরা। আন্দোলনরতদের সঙ্গে কথা বলে তখন বেরিয়ে যায় পুলিশ। মঙ্গলবার রাত 1:40 অরবিন্দ ভবনের আলো বন্ধ হয়ে গেল। হঠাৎ আলো বন্ধ কেন প্রশ্ন করতে শুরু করেন পড়ুয়ারা। অরবিন্দ ভবনের লাইট অফ হয়ে গেল এবং লাইট অফ ভিতর থেকে হয়, লাইট অফ বাইরের লোকজন করতে পারে না। তার মানে লাইট অফটা হয়েছিল ভিসির অনুসারেই হয়েছিল, কারণ ভিসি এবং ওখানে কর্তৃপক্ষ ছাড়া আর কেউ ভিতরে ছিল না। মঙ্গলবার রাত 1:45 বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনরতদের ঘিরে ফেলে পুলিশ। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের ভিড়ে তৃণমূলের দুষ্কৃতীরাও মিশেছিল। তাদের পায়ে চটি ছিল। নিজেদের পুলিশ কর্মী বলে দাবি করলেও তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি।
এরকমও ঘটনা ঘটেছে যে ব্যারিকেডের থেকে একটা ছেলেকে এরকম করে টেনে বার করে নিয়ে যাওয়া হয়েছে, 3 জন মিলে মারছে, যারা সিভিল ড্রেসে রয়েছে তাদের মধ্যে এক একজনের পায়ে হাওয়াই চটি রয়েছে। মঙ্গলবার রাত 1:50 শুরু হয় নির্মম লাঠিচার্জ, বেধড়ক মারধর। পুলিশ কর্মীরা ছাত্রীদের নির্মমভাবে ঘুষি লাথি মারে। জখম হন 30 জন পড়ুয়া, তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাত 2:15 উপাচার্য অভিজিৎ চক্রবর্তীকে ঘেরাও মুক্ত করে পুলিশ। তাকে পুলিশি প্রহরা দিয়ে বাইরে নিয়ে যায়। তারপরই ছাত্রদের উপর বেধড়ক লাঠিচার্জ শুরু করে পুলিশ। মঙ্গলবার রাত 2:30 ছত্রভঙ্গ আন্দোলনকারীরা পুলিশ ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। 36 জন আন্দোলনকারীকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে একজন ছাত্রীও ছিলেন। ছাত্রীকে যাদবপুর থানা থেকে জামিনে মুক্তি দেওয়া হলেও বাকি 35 জনকে লালবাজারে পাঠিয়ে দেওয়া হয়। মঙ্গলবার রাত 2:45 আক্রান্ত এবিপি আনন্দ। চিত্র সাংবাদিক সুবীর রায়কে বেধড়ক মারধর, ভেঙে দেওয়া হলো ক্যামেরা, বাঁচাতে গেলে প্রহরিত সাংবাদিক সুভাষ বৈদ্য। মঙ্গলবার রাত 3টে পুলিশি অত্যাচারের প্রতিবাদে ধৃতদের নিঃশর্ত মুক্তির দাবিতে যাদবপুর থানা ঘেরাও পড়ুয়াদের। সকাল 7:30 ধৃতদের ছেড়ে দেওয়ার আশ্বাস পাওয়ার পর থানার সামনে থেকে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা। সকাল 8টা উপাচার্য ও ওসির বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের পড়ুয়াদের। উপাচার্য রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে সরব ছাত্ররা। সকাল 11:15 লালবাজার থেকে ধৃত 35 আন্দোলনকারীকে জামিনে মুক্তি দিল পুলিশ। দুপুর 2:30 ঘটনার প্রতিবাদে যাদবপুর থানার সামনে বিক্ষোভ ছাত্র পরিষদের। থানার ওসির কাছে স্মারকলিপি জমা দিল তারা। দুপুর 2:45 যাদবপুর 8B বাস স্ট্যান্ডের সামনে পথ অবরোধ এসএফআই এর। দুপুর 3:30 আক্রান্ত ছাত্রদের দেখতে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে সিপিএম এর প্রতিনিধি দল। বিকেল 4:05 যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবং উপাচার্যর পদত্যাগের দাবিতে ধিক্কার মিছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। এবিপি আনন্দ। আমি সরাসরি চলে যাব ঋষি অরবিন্দ বিদ্যাপীঠ, সেই স্কুলের, যাদবপুরের স্কুল, সেখানকার প্রধান শিক্ষিকা শ্রীমতী ঘোষের কাছে। দিদি, আপনার কাছে জানতে চাইবো, আমার মনে আছে কয়েক মাস আগের ঘটনা, আপনাকে গোটা রাত আপনার ছাত্রীরা ঘেরাও করে রেখেছিল এবং তাদের দাবি ছিল তারা পাশ করতে পারেনি, তাদের পাশ করিয়ে দিতে হবে। আপনি সেই অন্যায় দাবির কাছে মাথা নোয়াননি ঠিকই, কিন্তু যখন রাজ্য সরকারের তরফ থেকে আপনাকে প্রস্তাব দেওয়া হয় যে আপনি পুলিশি সাহায্য চান কিনা, আমার মনে আছে এই প্রতিপক্ষ অনুষ্ঠানে আপনি একটা বাক্য বলেছিলেন, আমার স্মরণে আছে, যে ছাত্রীরা তো শিক্ষিকার মেয়েই, তারা ভুল করতে পারে, কিন্তু তাদের পুলিশ দিয়ে পেটাতে পারবো না। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা দেখে আপনার কি মনে হচ্ছে দিদি? ঠিকই তাই, হয়তো সেটাই এই মুহূর্তে বসে মনে হচ্ছে যে কত সঠিক কাজ করেছিলাম সেই সময়। খুব স্বাভাবিক কারণেই মনে হয়েছিল, প্রচন্ড চাপের মধ্যে আমি তো একা নই, আমার সমস্ত শিক্ষিকারা ছিলেন, সহকর্মীরা ছিলেন, শিক্ষাকর্মী বন্ধুরা ছিলেন, কয়েকজন অভিভাবক প্রতিনিধি ছিলেন। আমরা সারা রাত ধরে সেদিন ওখানে যে অসুবিধের মধ্যে কাটিয়েছিলাম, কিন্তু সবকিছুর মধ্যেও কিন্তু একটা জিনিস আমাদের মাথায় খুব পরিষ্কারভাবে ছিল, যে এই ছেলেমেয়েরা যেটা ভুল করছে সেটা তাদের ভুল হতে পারে, কিন্তু অন্তত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান হিসেবে আমার কখনোই এটা করা উচিত নয়। এমনকি আমার মনে আছে তৎকালীন শিক্ষামন্ত্রী পরদিন সকালে আমাকে বারবার অনুরোধও করেছিলেন যে আপনি কেন পুলিশি সাহায্য নিচ্ছেন না। তো ওদের বারবার আমি কথাটাই বলার চেষ্টা করেছিলাম
যে, এবং এটা বিশ্বাস করেছিলাম সেই সময়, মনে করেছিলাম যে কোনো রকমভাবে যদি পুলিশ এতটুকু কোনো ভুল করে তার সমস্ত দায়টা কিন্তু বর্তাবে আমাদের ওপরে। সেজন্য সমস্যাটা আলোচনার মধ্যে মেটানো সম্ভব ছিল, সেটাই মনে করেছিলাম। তাদের তখন হস্তক্ষেপও আমরা চেয়েছিলাম। পুলিশি হস্তক্ষেপ কিন্তু কোনো রকমভাবে তখন আমি সমর্থন করিনি এবং এখনো করি না। দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল যে এটা কখনোই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমাদের তো একটা ছোট স্কুল, এত বড় শিক্ষা প্রতিষ্ঠান, এর একটা ঐতিহ্য রয়েছে, এখানে এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। আপনার অভিজ্ঞতা থেকে আপনি নিশ্চয়ই এটা বলবেন যে যে কোনো সমস্যাই হোক সেটা আলোচনা, আলাপ এবং আলোচনার মাধ্যমে শিক্ষক এবং ছাত্রছাত্রীর সম্পর্ক যদি সহজ স্বাভাবিক হয় তাহলে সেটা মিটে যাওয়া সম্ভব, এবং সেখানে কারোরই ইগো ফ্যাক্টর যেন সামনে না দাঁড়ায়, এবং সেইভাবেই বোধহয় শিক্ষাঙ্গনে এই যে পুলিশি অনুপ্রবেশ, ভারী বুটের শব্দ, সেটাকে এড়ানো যায়। কি মনে হয় আপনার? আলোচনার মাধ্যমেই এই সন্তানসম ছাত্রছাত্রীদের সঙ্গে তো বিষয়টা মিটিয়ে নেওয়া যায় বা তাদের কথাগুলো শোনা যায় যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে। হ্যাঁ, অবশ্যই আমি এটা বিশ্বাস করি। আমার চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে আমি এসেছি। আমি সবসময় মনে করি যে এটা সম্ভব। আর এই তো ছেলে মেয়েগুলো যে কথা বলছে, তাদের এই ফ্রেশ মুখগুলো দেখলেই বোঝা যায় যে আর যাই হোক না কেন তারা আমাদের ভীষণভাবে আঘাত করতে উদ্যত হচ্ছে, বা যত যাই ঘটে থাকুক না কেন তারা কখনোই তাদের সীমারেখা ছাড়িয়ে যাচ্ছে না। অন্তত যারা এখানে কথা বলছেন আমি বসে দেখছিলাম, কখনোই সেরকম মনে হয়নি, কারণ তারা তো আমাদের ঘরেরই ছেলে মেয়ে। কাজে সেরকম শিক্ষা নিশ্চয়ই আমরা বাবা মারা তাদের দিইনি। কাজে আলাপ আলোচনার মধ্যে যদি একটা সুন্দর সম্পর্কের বাতাবরণ থাকে তাহলে নিশ্চয়ই এই ধরনের সমস্যা আলাপ আলোচনার মধ্যে দিয়ে মেটানো যায়, এবং বাইরের যত সমস্যা এগুলোর মধ্যে কম ঢুকবে। বারবারই বলে, শিক্ষাঙ্গনে রাজনীতির যদি কোনো অনুপ্রবেশ না হয়, বিশেষ ধরনের কোনো উদ্দেশ্য যদি এর পেছনে কাজ না করে, অত্যন্ত সুন্দর একটা সম্পর্ক হচ্ছে এই শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ছেলে মেয়েদের। যারা পাশ করে বেরিয়ে যায় তাদের একটা অসম্ভব শ্রদ্ধা এই শিক্ষাঙ্গনের প্রতি থেকে যায়। কাজে এটা আমি বিশ্বাস করি যে এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে মেটানো সম্ভব। শ্রীমতী দি, একটা কথা বললেন বিশেষ ধরনের উদ্দেশ্য, বিশেষ ধরনের উদ্দেশ্য এই ঘটনায় কি কাজ করেছিল? সে প্রশ্নের উত্তর আমরা খুঁজবো। দিদি, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এই যে ফ্রেশ মুখগুলোর কথা আপনি বলছিলেন আমাদের স্টুডিওতে এই মুহূর্তে, যারা এদেরই কিছু সহপাঠী হাসপাতালে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে শারীরিকভাবে আহত হয়ে কঠিন সময়ের মধ্যে সেই বাচ্চাগুলি এবং তার পরিবারগুলিকে যেতে হচ্ছে, এবং এদেরই কিছু সহপাঠী হাজতবাস করে তাদের বেরিয়ে আসতে হয়েছে, কি বলবেন, কি বার্তা থাকবে এদের প্রতি আপনার? এটা অত্যন্ত দুঃখজনক। বারবারই বলি যে আমরা শিক্ষক শিক্ষিকারা সমাজের যেমন একটা বিশেষ দায়িত্ব পালন করি, কিন্তু সর্বোপরি কিন্তু আমরা কোথাও না কোথাও এদের বাবা মা, অভিভাবক। কাজে এই সমস্ত সন্তান সম এইসব ছাত্রছাত্রীদের এই ধরনের ঘটনায় আহত হওয়া বা তাদের হাজতবাস করা বা তাদের এই ধরনের অত্যাচারের মুখে পড়ে যাওয়া, এটা কোনো রকম ভাবেই আমি অন্তত ব্যক্তিগতভাবে সমর্থন করি না। আমাদের অনেক অনেক বেশি, যারা বিশেষ করে যারা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছে, তাদের অনেক বেশি সহনশীল হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আফসোস শুধু সবাই যদি আপনার মতো বা আপনাদের মতো ভাবতে পারত। আপনাদের দেখাবো যে উজ্জ্বলতম সেই ছাত্রছাত্রীরা যারা দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়েতে পড়তে এসেছে, তাদের অনেকেই এই মুহূর্তে হাসপাতালের শয্যায় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখুন। চোখে হাজারো স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। জানতেন এই বিশ্ববিদ্যালয় থেকেই নিজেদের জীবন গড়া যাবে, কিন্তু মঙ্গলবারের রাতটা যেন সবকিছু কিরকম ওলট পালট করে দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই রাতের অন্ধকারে চলল পুলিশি তাণ্ডব। আক্রান্ত হলেন ছাত্রছাত্রীরা, সেই সব ছাত্রছাত্রী যাদের
সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন রনিত মুখোপাধ্যায়। পুলিশি তাণ্ডবে আহত হয়ে তাকে ভর্তি হতে হয় হাসপাতালে। প্রথমত একটা কথা বলি, পুলিশ মেরেছে কিনা এটা কিন্তু আমরা শিওর না। পুলিশের সাথে সাথে বেশ কিছু সিভিল ড্রেস পরা, যেমনি আমরা নন্দীগ্রাম কাণ্ডে দেখেছিলাম হাওয়াই চটি পরা পুলিশ, সেই রকম কিছু লোকজন এখানে ছিল। একদম মানে যাকে পাতি বাংলায় বলতে গেলে সন্ডা মার্কা চেহারাওয়ালা লোক, মানে তাদেরকে আনাই হয়েছিল আমাদেরকে মারার জন্য। আহতের তালিকায় অনেকেরই নাম রয়েছে, যেমন মেদিনীপুরের শুভজিৎ মাইতি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন, তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দর্শন নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন। পুলিশি তাণ্ডবে আহত হওয়ায় তাকেও নিয়ে যেতে হয় হাসপাতালে। পুলিশ আসে এবং এসে হইয়ে করে ঢুকতে যায়। আমরা প্রথমে আটকানোর চেষ্টা করি, কারণ ভেতরে মেয়েরা ছেলেরা সবাই আমরা ওখানটাতে বসেছিলাম। আমি যেটা দেখেছি প্রথমেই ছেলেদের থেকে মেয়েদের উপরে বেশি টার্গেট ছিল। মহিলা পুলিশ থাকা সত্ত্বেও কেমন করে ছেলেরা মেয়েদের উপরে এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, সেটা আমি কালকে প্রথম দেখলাম। যারা সিকিউরিটি দিতে চায় তারা সিকিউরিটি দেওয়ার নামে কী করেছে সেটা কালকে আমরা দেখে নিয়েছি। কেউ কেউ মারের চোটে ঘটনাস্থলে জ্ঞান হারিয়েছেন, যখন জ্ঞান ফিরেছে তখন হাসপাতালের বেডে। নিজের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন কৃষ্ণনগরের প্রসেনজিৎ মণ্ডল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে দর্শনের তৃতীয় বর্ষের ছাত্র। কয়েকদিন আগেই অপারেশন হয়েছিল, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। একই হাল শিবম ঘোষেরও। খড়গপুরে বাড়ি, মাধ্যমিকে পেয়েছিলেন 88% ও উচ্চ মাধ্যমিকে 84% নম্বর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থার্ড ইয়ার প্রোডাকশনের ছাত্র। পুলিশি তাণ্ডবের মুখে পড়ে হাসপাতালে ভর্তি, কোমরে গুরুতর আঘাত। কিছুতেই ভুলতে পারছেন না মঙ্গলবার রাতে পুলিশি তাণ্ডবের কথা। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। নীলাঞ্জনা গুপ্ত আমাদের সঙ্গে আছেন। রাজ্যপালের সঙ্গে আপনারা গেছিলেন এই বিষয়ে দেখা করতে, কি কথা হলো, কি জানালেন রাজ্যের মাননীয় রাজ্যপালকে? আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় টিচার্স অ্যাসোসিয়েশনের আমরা একটা আজকে তাড়াহুড়ো করে যত টিচারকে আমরা খবর দিতে পেরেছি, তাও এই সবাই মনের মধ্যে এত কি বলবো মানে উদ্বিগ্ন, সবাই চিন্তিত। তারা সকাল থেকে দেখছে এই ছবিগুলো, রাত্রির বেলা অনেক ছাত্ররা আমি জানি তারা মাস্টারমশাইদের ফোন করেছেন, আমার কাছে অনেক ফোন এসছে, অনেক মাস্টারমশাই এসছেন ছুটির দিনে। আমরা আপাতত আমরা 3টে কথা বলছি এই মিটিং থেকে, এবং কালকে আমাদের জিবি আছে, সেখানে নিশ্চয়ই আরো বিস্তারিত আলোচনা হবে। প্রাথমিকভাবে আমরা যেটা বলছি যে যেভাবে কালকে ছাত্রদের উপরে যে অসম্ভব ভায়োলেন্স হয়েছে, এটা আমাদের পক্ষে মেনে নেওয়া বা কি বলবো, এবার আমার এখনো দেখে মানে কিরম করছে সত্যি। সেটা যেটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমাদের পক্ষে কোনোভাবে এটাকে বরদাস্ত করা বা কন্ডেম করা ছাড়া এটা তো কোনো ভাষা নেই। এটাও আমরা বলছি যে ছাত্রদের যে ফর্ম অফ আন্দোলন বা যে দাবি, ফর্ম অফ আন্দোলন নিয়ে আমরা ওদের কালকেও অনেকে এখানে কালকে অনেক রাত অবধি আমরা আলোচনা করেছি, অনেকবার ওদের আমরা বোঝাবার চেষ্টা করেছি যে ফর্ম অফ আন্দোলনটা তোমরা অবস্থান করছিলে এতদিন ধরে, সেটা তো এবং তার যে ফল সেটাও আস্তে আস্তে হচ্ছিল, এই ফর্মটা তোমরা ছেড়ে দাও, তোমরা এটার মধ্যে থেকো না। আমার ছাত্রী অনেকেই আছে এখানে যাদের সঙ্গে কালকে আমরা প্রায় 2টো অবধি আমরা এটা বোঝাবার চেষ্টা করেছিলাম। সেই কথাটাও আমরা একসঙ্গে বলতে চাই যে ছাত্রদের ফর্মটা নিয়েও আমরা কখনোই সেটাকে সমর্থন করতে পারি না। দাবি তো ওদের মতন ওরা দাবি করবে, তাই নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যাই হোক না কেন, যেটা আমরা দেখলাম এটা কখনোই আমরা মেনে নিতে পারি না। ছাত্ররা ভুল করবে, যেটা ওই দিদিমণি বললেন, আমাদের কাজ তো সেটাকে বোঝানো, তাদের সঙ্গে ডায়ালগ করা। সুতরাং যিনি এই অর্ডার দিয়েছেন, আমরা মনে করছি যে উপাচার্য হিসেবে আমরা যা এক্সপেক্ট করি ওনার কাছে, সেটা আমরা ফেথ মানে ওনার উপরে রাখতে পারছি না। এই কথাগুলি আমরা বললাম রাজ্যপালকে, উনি শুনলেন, খুব অনেকগুলো প্রশ্ন করলেন, অনেক সময় দিলেন। প্রতিক্রিয়া পেলেন রাজ্যপালও খুব চিন্তিত, বললেন আমি জানি যাদবপুর বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যার
সারা দেশে একটা খুব সুনাম আছে, এই ধরনের ঘটনা নিশ্চয়ই বাঞ্ছনীয় না। উনি জিজ্ঞেস করলেন আমরা কেউ ছিলাম কিনা ঘটনাস্থলে। আমি এবং আমার জয়েন্ট সেক্রেটারি আব্দুল কাফি আমরা দুজনে ছিলাম, যে টিমটা আজকে আমরা গিয়েছিলাম। আমরা বললাম, উনি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করলেন। আমরা এটা বারবার বললাম যে আমরা যখন ওখান থেকে বেরিয়েছি, ছাত্ররা গান করছিল, আমরা বেরিয়েছি, মানে আমরা মাস্টারমশাইদের উপাচার্যকেও এটা বলেছি যে এখন এর মতন মনে হচ্ছে আর নেগোসিয়েশনের জায়গা নেই, কিন্তু কাল ভোরবেলা আবার আমরা আসবো, আবার কথা বলবো। উনিও বললেন যে ঠিক আছে, আমি দেখছি বালিশ টালিশ কোথায় জোগাড় হয়। এরকম ভাবে উনিও ইয়ার্কি মারলেন খানিকটা। মাস্টারমশাই একজন ছিলেন, বললেন ওরা যে গানটা করেছে ওদের গিয়ে বলুন তো ওরা কি পথে এবার নবসাথী গানটা জানে, তাহলে ওইটা আমি একটু রিকোয়েস্ট করছি। মানে আমি বলছি যে কথাটা বলা হচ্ছে যে একটা ভায়োলেন্ট একটা পরিবেশ ছিল, এটা কিন্তু ছিল না। আপনাকে আমি জানিয়ে রাখি, পুলিশ সূত্রে আমাদের খবর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, উপাচার্যের তরফ থেকে শুধু ডাকা হয়নি, তারপরে সম্ভবত লিখিত আবেদনও করা হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা এটা শুনেছি, কিন্তু এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। আমরাও এই কথাটা শুনেছি। আমরা এটা দেখেছি যে বোধহয় কোনো উচ্চপদ অফিসার, বোধহয় 9টা নাগাদ হবে বা 9:30 এরকম, এই সময় আমরা তো অনেকক্ষণ ছিলাম ওখানে। দেখলাম উনি ঢুকলেন, বেরোলেন। আমি অন্য টিচার মেম্বার যারা ভেতরে ছিলেন তাদের কাছে যা শুনলাম যে উনিও কিন্তু ভাইস চ্যান্সেলরকে এটা বলেছেন বোধহয়, যে ওনাদের কাছে আমরা যা শুনেছি যে আপনি আরেকটু আলোচনা করুন, আরেকটু ধৈর্য ধরুন, এই কথাটা বোধহয় পুলিশ কর্তাও বলে গেছেন। আচ্ছা, এবং তারপরে পুলিশ লিখিত চায় এবং সম্ভবত তারপরই লিখিত অনুরোধ করা হয়। আমি স্যারের কাছে আসবো। প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অমল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন। অমলবাবু, আমার খুব শকিং যেটা লেগেছে সেটা হচ্ছে যে বাচনভঙ্গিতে মাননীয় উপাচার্য বলছেন তাঁরই সন্তানসম ছাত্রছাত্রীদের সম্পর্কে। আমরা পুলিশি ভাষায় বা যখন ক্রাইম বিষয় নিয়ে কথা বলি, ক্রাইম স্টোরি করি, তখন যাকে মানে অ্যাটেম্পট টু মার্ডার কেস দেয়া বলে, সেই রকম লেগেছে যে যেটা বলছেন তার অর্থ হয় ন্যূনতম 10 বছরের জেল, নন বেলেবল সেকশন এবং 10টি বছর এই উজ্জ্বল ছাত্রছাত্রীগুলো জেলে পচবে। সব থেকে বড় কথা যে বাচনভঙ্গি যেন দুটো পক্ষ, স্বয়ং উপাচার্য দণ্ডমুণ্ডের কর্তা যিনি বিশ্ববিদ্যালয়ের আক্রমণ করছেন তার ছাত্রছাত্রীদের, এবং পুরো জিনিসটা যেন একেবারে, আমি আপনাকে বলছি যে সিপিএম বনাম তৃণমূল অথবা বিজেপি বনাম তৃণমূল, মানে একেবারে একটা রাজনৈতিক তরজার জায়গায়। এ তো ছাত্র শিক্ষক সম্পর্ক নষ্ট হয়ে গেছে বলে প্রচুর সেমিনার হয়, কিন্তু আমার মনে হয় এই বক্তব্যটা তুলে ধরলে 100টা সেমিনারের কাজ করবে। যে নষ্ট এবং পচন যদি হয়ে থাকে, তার ক্যামেরার সামনে এত বড় উদাহরণ আমি অন্তত আমার সাংবাদিকতার অভিজ্ঞতা কোনোদিন দেখিনি। না, আমরাও দেখিনি। আমরা ছবিতে যা দেখলুম সেটা হচ্ছে পৈশাচিক ঘটনা। এখন আমার বলার কথা এই, আমি ওর সাথে একমত যে আমি এই আন্দোলনকে সমর্থন করিনি, অর্থাৎ ঘেরাও আন্দোলনকে আমি সমর্থন করিনি। কিন্তু এটাও বলার কথা, ছাত্রদের যে উত্তেজনা তার সূত্রপাত কিন্তু এখন হয়নি, সেটা হয়েছে অনেক আগে। যেদিন মেয়েটি অভিযোগ জানিয়েছিল তখন উপাচার্য মহোদয় নিশ্চুপ হয়ে বসেছিলেন, তার করণীয় যা সেটা তিনি করেননি। এটা একটা গুরুতর অন্যায় কাজ তিনি করেছিলেন, তার একটা প্রতিক্রিয়া ছাত্রদের মধ্যে ছিল। এটা আমার বিশ্বাস, তোমরা কি বলবে জানি না, কিন্তু আমার বিশ্বাস যে একটা তীব্র প্রতিক্রিয়া ছাত্রছাত্রী মহলে হয়েছিল যে এইরকম একটা অমানবিক এবং একটা পৈশাচিক কাজ সেটা ঘটেছে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এবং তাতে আমাদের উপাচার্য প্রায় নির্বিকার অবস্থায় রয়েছেন, কয়েকদিন নির্বিকার অবস্থায় রয়েছেন, যেটা দেখে মনে হয়েছে যে তিনি যেন কোনো একটা রিমোট কন্ট্রোল থেকে কোনো একটা আদেশের অপেক্ষায় রয়েছেন, সেটা না এলে তিনি কোনো কাজ করতে পারবেন। এটা অত্যন্ত দুঃখজনক, এবং এর প্রতিবাদ আমি বোধহয় এই চ্যানেলে আগে করেছি। এখন এই জন্য পরবর্তী পর্যায়ে আসবো, তার আগে দর্শকদের একটু দেখিয়ে দিতে চাইবো যে উজ্জ্বল এক ঝাঁক ছাত্রছাত্রী হাসপাতালের শয্যায় খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বলছিলাম, আর এক ঝাঁক উজ্জ্বল ছাত্রছাত্রীদের দিনটা শুরু হলো কিন্তু হাজতে। দেখবো তাদের কথা। এরা যাদবপুরের বিভিন্ন বিভাগের মেধাবী ছাত্র। প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে টিকে থেকে রাজ্য তথা দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছেন। সহপাঠীদের পাশে দাঁড়ানোর তাগিদ থেকে আন্দোলনে সামিল হয়েছিলেন দেবায়ন, রোহিত, সৌরভরা। কিন্তু সেই আন্দোলনে শরিক হওয়ার সিদ্ধান্তই তাঁদের ঠেলে দিল গোড়াদের ওপারে। ঘেরাওয়ে অংশ নেওয়ায় গ্রেফতার হতে হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 36 জন পড়ুয়াকে। লালবাজারের সেন্ট্রাল লকআপে রাত কাটালেন 35 জন মেধাবী পড়ুয়া।
ক্যাম্পাসের এই বিভৎসতাতেও রেহাই মেলেনি। ঘটনাস্থল থেকে 36 জনকে গ্রেফতার করে পুলিশ। এক ছাত্রী জামিন পেলেও শরীরে একাধিক ক্ষতচিহ্ন নিয়ে নীলাঞ্জন দেবায়নদের ঠিকানা হয় কলকাতা পুলিশের সদর দপ্তর। বুধবার সকালে জামিন পান তারা। লালবাজারের পেছনের দিকে রাধাবাজার সংলগ্ন গেট দিয়ে বের করা হয় তাদের। দেবায়ন দে সিভিল ইঞ্জিনিয়ারিং। যখন লোকজন হাত তুলে পর্যন্ত যাচ্ছে, যেখানে তার উপরে হাত তোলা উচিত না, সেখানেও আমাদেরকে এই করা হয়েছে বলে পুলিশের পাথারি পিটাতে আরম্ভ করলো। নীলাঞ্জন মণ্ডল, এনার্জি সায়েন্স অ্যান্ড টেকনোলজি। লাঠিচার্জ হলো ওখানে, তারপরে আমরা সেখান থেকে শুনে আমরা ক্যাম্পাসের দিকে যাই। তখন 4 নম্বর গেট থেকে পুলিশদের পক্ষ থেকে বলা হয় যে তোমরা 1 নম্বর গেটে যাও, ওখান থেকে ঢুকতে পারবে। হ্যাঁ, ওখানে 1 নম্বর গেট থেকে ঢোকার সময় তারপরে বলে ভ্যানে তোল বলে এই আর। জয়পুরের রোহিত শর্মা, মা বাবা দুজনেই সরকারি চাকুরে। ভিন রাজ্য থেকে যাদবপুরে এসে সহপাঠীদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছিলেন রোহিত। পরিণাম, রাত काटाते হলো পুলিশ লকআপে। मेरा फ्रेंड ने कॉल किया कि कॉलेज में आना जरूरी है, ठीक है। तो कॉलेज में मैं गया, मैंने वहाँ देखा कि 20 पुलिसमैन एक आदमी को, एक लड़के को मार रहा है, ठीक है। तो मैं उसको बचाने के लिए गया, उन्होंने मेरे को भी लाठी चार्ज किया, काफ़ी फोर्सफुली, बहुत अच्छे से मारा और मेरे को भी बैन में डाल दिया। মঙ্গলবার রাতের পুলিশি অত্যাচারের কথা ভাবলে শিউরে উঠছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচারের ছাত্র জানো। প্রথমে ব্যারিকেড ভেঙে ঢুকে মেয়ে ছেলে নির্বিশেষে ফুটে যাই বোধহয় আছে, আমার বলে দেওয়ার কিছু নেই। বহিরাগত এবং তারপর পুলিশ, হ্যাঁ সবকিছুই। কেউ বাড়ি ফিরে গিয়েছেন, কেউ বা ক্যাম্পাসে। গন্তব্য আলাদা হলেও লড়াইয়ের মানসিকতায় ভাঙন ধরেনি কারো। মঙ্গলবারের রাত এক করে দিয়েছে যাদবপুরের এমন অসংখ্য আন্দোলনকারীকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। অমলবাবু, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইবো যে স্টুডিওতেই একাধিক ছাত্রছাত্রী বসে আছে যাদের হাঁটতে পারছে না, সাহায্য নিয়ে হাঁটতে হচ্ছে, পায়ে ব্যান্ডেজ, এবং আপনাকে সামনে দেখতে পাচ্ছি। আপনাকে আমি জানিয়ে রাখি যে বহিরাগতদের ঠিকুজি গোষ্ঠীর এখন আমাদের কাছে নেই, কিন্তু যে পুলিশ কর্মীরা এসেছিল তারা স্পেশাল অ্যাকশন ফোর্সের পুলিশ কর্মী। মানে এখানে কোনো জঙ্গিহানা হয়নি, কোনো সন্ত্রাসের ঘটনা ঘটেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ছেলে মেয়েগুলো গান করছে, আন্দোলন করছে। ঘেরাও আন্দোলন উচিত কি অনুচিত সে নিয়ে আমরা আবার আরেকটা প্রতিপক্ষ করতে পারি, সেটা প্রশ্ন নয়, কিন্তু এই পরিণতি তাদের হবে কেন? এটাই বলার কথা যে দেখা যাচ্ছে যে উপাচার্য তিনি কোনোভাবেই তার কোনো সহযোগিতামূলক কোনো রকম তার দৃষ্টিভঙ্গি ছিল না। তিনি যেন ধরে নিয়েছেন ছাত্রছাত্রীরা তার শত্রু। এটা খুব দুর্ভাগ্যজনক। তিনি তো একজন শিক্ষক এবং একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, সমস্ত ছাত্রছাত্রী তার সন্তান, এইটাই তাকে ভাবতে হবে। কিন্তু দেখা যাচ্ছে তিনি যেটা কালকে যে আচরণটা করেছেন, সে আচরণটা হচ্ছে একটা মিল মালিকের মতো। মিল মালিক যেন ট্রেড ইউনিয়নের কর্মীদের সঙ্গে যেভাবে আচরণ করে, তার আচরণটা কালকে ছিল সেই রকম। এক, এটা হচ্ছে। দুই, তিনি কোন অধিকারে পুলিশকে ডাকলেন, আমি এই প্রশ্ন তাকে করতে চাই। পুলিশ নিজে থেকে আসতে পারে না, এটা স্পষ্ট হয়ে যাওয়ার দরকার। যারা আজকে এই আলোচনা শুনছেন তারা এটা জেনে রাখুন যে শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ কখনো ঢুকতে পারে না যতক্ষণ পর্যন্ত না সেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ তিনি সম্মতি এবং অনুমতি না দেন। অর্থাৎ এটা স্পষ্ট যে তারই উদ্যোগে পুলিশ প্রবেশ করেছে। এটা দুই। একদম। তাহলে তিনি কেন এইভাবে তার বিশ্ববিদ্যালয়ের পবিত্রতা লঙ্ঘন করলেন? বলছে প্রথমে মৌখিকভাবে তিনি পুলিশ ডেকেছিলেন, তারপরে উচ্চপদস্থ কর্তারা এসে লিখিত চান, সেটাও নাকি? সেটাও ঠিক, কারণ এটাই খুব স্বাভাবিক। কারণ পুলিশ লিখিত অনুরোধ চাইবে, তা নাহলে তারা একটা শিক্ষাঙ্গনে তারা কখনো ঢুকতে চাইবে না এবং অ্যাকশন নেবে না। এটা হচ্ছে স্পষ্ট যে তিনি লিখিতভাবে দিয়েছেন। এটা দুই। অর্থাৎ এই দুটো কাজই তিনি করেছেন যেটা উপাচার্যের করা উচিত নয়, কিন্তু তিনি সেটা করেছেন। তিন, এইবার যেটা করেছেন ছাত্রছাত্রীদের দাবি ছিল, এই দাবিটাকে তিনি আলোচনার মাধ্যমে চেষ্টা করতে পারতেন। আমি জানি না কতক্ষণ ধরে তিনি আলোচনা করেছেন, ঘন্টার পর ঘন্টা ধরে আলোচনা করেছেন, এরকম কোনো খবর আমার কাছে। স্যার, উনি তো ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে গেলে ওনার ডিগনিটিতে বাধবে বলে, সেটাই চতুর্থ পয়েন্ট। এবং
তো চতুর্থ পয়েন্ট যেটা, সেটা এত বিস্ময়কর এবং এত লজ্জাজনক যেটা আমরা ভাবতে পারছি না যে কোনো উপাচার্য কথা বলতে পারেন, যে তিনি কথা বলতে চান না, এতে তার সম্মান ক্ষুণ্ণ হবে। এর চেয়ে লজ্জার কথা আর কি হতে পারে। পঞ্চমত আরেকটা প্রশ্ন এখানে আমার কাছে খুব গুরুতর বলে মনে হয়েছে, সেটা হচ্ছে তিনি বলছেন তাকে আক্রমণ করতে চেয়েছিল ছাত্রছাত্রীরা। এটা কখনো সম্ভব? ছাত্রছাত্রীরা আক্রমণ নয় স্যার, খুন হয়ে যেতে পারেন বলছে, খুন হয়েছে এবং তাকে ছিনতাই করতে চেয়েছে। আমি নিজে একটা শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘকাল ধরে ছিলাম, আমি এরকম অনেক ঘেরাও, অনেক নকশা নামলে অনেক কিছু দেখেছি, কিন্তু এটা আমি জানতাম ছাত্রছাত্রীরা আন্দোলন করে, কিন্তু ছাত্রছাত্রীরা তাদের শিক্ষকদের প্রতি অশ্রদ্ধার কোনো ভাব নেই। তারা ছাত্রছাত্রীদের আক্রমণ করতে চাইবে, এটা একটা অত্যন্ত অত্যন্ত আপত্তিকর কথা, এবং যেটা একজন শিক্ষিত লোকের মুখে শুনতে আমরা রাজি নই। পঞ্চমত তিনি বলছেন যে আলোটা তিনি ছেলেমেয়েরা ভেঙে দিয়েছে। আলো ভাঙার কোনো চিহ্ন কি আছে? না, আমাদের ফুটেজে পরিষ্কার আছে আলো নেভানো হয়েছে এবং আলোটা তাহলে কর্তৃপক্ষই নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, অর্থাৎ তারা স্থির করে দিয়েছেন যে আক্রমণ হবে। স্যার একসাথে সবকটা আলো ঢিল ছুঁড়ে ভাঙা যায়, সেটাই বলছি না। এবং অরবিন্দ ভবনের আজকেও আমাদের সাংবাদিকরা দেখে এসেছেন যে ছাত্রছাত্রীদের তো প্রবেশাধিকারী ছিল না, কোনো প্রমাণ নেই, প্রবেশাধিকারী ছিল না ছাত্রছাত্রীদের, আর ভেতর থেকেই একমাত্র বন্ধ করা যায়। এখন কথা হচ্ছে আলোটা নেভানো হলো কেন? আলোটা নেভানো হলো তার কারণ হচ্ছে এটা থেকে অনায়াসে আমরা যেটা অনুমান করতে পারি সেটা হচ্ছে অ্যাকশন, যেন যুদ্ধ হচ্ছে, যুদ্ধের আগে আলো নিভিয়ে দাও, অন্ধকার করে দাও, যাতে আক্রমণ করতে সুবিধা হয়, আর নথি না থাকে, ট্রেন বাহিনী, যাতে ক্যামেরা, আমাদের টেলিভিশন ক্যামেরায় কোনো ছবি না ওঠে, কিভাবে মারা হচ্ছে তার কোনো ছবি না থাকে। আলোটা নেভানোটা মূলত হচ্ছে মিডিয়াকে যাতে এর থেকে সরিয়ে রাখা একদম। এবং এর দ্বিতীয় পর্যায়ে আমি শুধু যোগ করে দিই যে এবিপি আনন্দের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে যাতে কোনো প্রমাণ না থাকে। সেটা আমরা আসছি। এরপরে যেটা ঘটনা, আমি যা ছবিতে দেখলাম, ছবি মিথ্যে কথা বলে না, ছবি একমাত্র সত্য কথা বলে। সেখানে দেখা যাচ্ছে বহু লোক যারা ছাত্রছাত্রীদের পেটাচ্ছেন তাদের কিন্তু কোনো উর্দি নেই, তারা দেখতে পাচ্ছি সাধারণ পোশাকে। তারা কারা? এই প্রশ্নের জবাব আমি উপাচার্যের কাছ থেকে চাইবো। এরা একটা নাম দিয়েছে স্যার, সুমনরা একটা নাম দিয়েছে গেঞ্জি পুলিশ। আপনি শুনে আমোদিত হতে পারেন, কিন্তু এই গেঞ্জি পুলিশ এবং চটি পুলিশ যিনি নাম দিয়েছেন, অন্তত যার মুখে প্রথম নামটা আমি শুনি, তিনি এই মুহূর্তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। আসুন আপনাদের দেখাই যে চটি পুলিশ এবং গেঞ্জি পুলিশ বারবার মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন বা কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন তার আক্রমণের লক্ষ্য হয়েছে তারা, এবং তিনি বলতেন যে চটি পুলিশ এবং গেঞ্জি পুলিশ বামফ্রন্টের আবিষ্কার। তারপর সেই লিগ্যাসি কারা বহন করছে? আজকে ফুটেজে যাদের ছবি ধরা পড়ল তারা কারা? কে জবাব দেবেন? দেখুন। বছর 7 আগে নন্দীগ্রাম আন্দোলনের সময়কার এই ছবি সম্ভবত কেউই ভুলে যাননি। চটি পড়া পুলিশের ছবি ঘিরে তখন রাজ্য রাজনীতিতে আছড়ে পড়েছিল বিতর্কের ঝড়। মঙ্গলবার মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডবের পর অনেকে বলছেন নন্দীগ্রামে সেই ছবিটাই ফিরে এলো শহরের এই 5 তারা বিশ্ববিদ্যালয়ে। কারণ এখানেও রাতের অন্ধকারে পুলিশের ভিড়ে গেঞ্জি চটি পরা অবস্থায় দেখা গেল একাধিক ব্যক্তিকে। বিশাল চেহারার এই ব্যক্তিদের কখনো দেখা গেল পড়ুয়াদের টেনে হিঁচড়ে নিয়ে যেতে, কখনো তাদের কার্যত ছুঁড়ে ফেলে দিতে। সিভিল ড্রেসে চটি পরা পুলিশ, হ্যাঁ, তাদের কোনো অ্যাফিলিয়েশন নেই, কিছু নেই। আমরা তাদের কাছে আইডি কার্ড দেখতে চাই, তারা আইডি কার্ডও দেখাতে পারেননি আমাদেরকে। তারা এসে ছেলেদেরকে সরিয়ে মেয়েদেরকে লাথি মারে, মেয়েদের বুকের ওপর দিয়ে চলে যায়। আমাদের ওপরে চার্জ করেছে, মেয়েদের ওপরে চটি খুলে মুখে মারা হয়েছে। একটা ছেলেকে এরকম করে টেনে বার করে নিয়ে যাওয়া হয়েছে, 3 জন মিলে মারছে যারা সিভিল ড্রেসে রয়েছে, তাদের মধ্যে 1 জনের পায়ে হাওয়াই চটি রয়েছে।
এই ছবি দেখে অনেকেই বিস্মিত। তারা বলছেন, নন্দীগ্রাম কাণ্ডের সময় তো বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চটি পরা পুলিশের বিষয়টি নিয়ে প্রতিবাদে গলা ফাটিয়েছিলেন। অভিযোগ করেছিলেন পুলিশের ভিড়ে চটি পরে মিশে গিয়েছে সিপিএম এর সশস্ত্র কর্মীরা। পুলিশের জুতো পরে, বুট পরে, আর গিয়েছিল পুলিশের ড্রেস পরে, আর পায়ে হাওয়াই চপ্পল পরে, যারা নন্দীগ্রামে সূর্যোদয় করতে গিয়েছিল, যারা 100 বার 144 ধারা করে সিঙ্গুরে গ্রামের পর গ্রাম জোর করে দখল করে, তাদের আমায় বলতে হবে যে তারা আবার আমাদের সন্ত্রাসের কথা বলবে? এরা তো গভর্নমেন্টটাই হচ্ছে সিপিএম এর, গভর্নমেন্ট অফ দ্য হারমাদ, বাই দ্য হারমাদ, ফর দ্য আরবান। বিরোধীদের প্রশ্ন, আজ মমতা ক্ষমতায়, তিনিই পুলিশ মন্ত্রী। এখন তাহলে যাদবপুরের মতো প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভ সামাল দিতে তাঁর পুলিশকে কার্যত নন্দীগ্রামের কায়দায় গেঞ্জি চটি পরে অপারেশন চালাতে হলো কেন? এবিপি আনন্দ। ওমপ্রকাশ দা, আপনার কাছে আসবো। অর্থাৎ গেঞ্জি পুলিশ, আমি আসবো স্যার, একবার যেহেতু এই প্রসঙ্গটা এসেই গেল, গেঞ্জি পুলিশ এবং চটি পুলিশ তারা চিরন্তন, সরকার আসবে এবং যাবে, তাই দাঁড়াচ্ছে তো বিষয়টা? না, সেটা তো চিরন্তন হওয়ার কথা নয়। একটি সরকার করেছে, অন্য সরকার সেটাকেই ফলো করবে। বেস্ট প্র্যাকটিসেস ফলো করার কথা, তো ওয়ার্স্ট প্র্যাকটিসেস কেন ফলো করবে? তাই জন্য আমি তোমার সঙ্গে একমত না যে সরকার এটাই করবে। আমি তো আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে অ্যাজ এ ব্যাটার অফ প্রিন্সিপাল কোনোদিনই কোনো আলোচনায় করি না, কিন্তু আজকে এক্সেপশন করলাম। এই এক্সেপশন এর আগেও দুবার করতে হয়েছে, আর ঠিক সেই সময় যখন আমাদের ছাত্রছাত্রীদের উপর পুলিশ এবং বাইরের লোকেরা এসে যুগ্মভাবে হামলা করেছে। এর আগেও দুবার ভয়ঙ্করভাবে ঘটনাটাও ঘটেছে। কিন্তু গতকাল রাত্রিবেলা যেটা করেছে, আনফর্চুনেটলি রাত্রিবেলা আমি জানতে পারিনি, গতকাল রাত্রিবেলা যেটা হয়েছে সম্পূর্ণভাবে আর কি প্ল্যান্ড ভাবে হয়েছে। আর আমার সবচেয়ে খারাপ লাগছে যে এটার কোনো প্রয়োজনীয়তা ছিল না। তার কারণটা হচ্ছে যে ছাত্রছাত্রীরা একটা স্ট্যান্ড নিয়েছে, যেটা স্যার বললেন, প্রফেসর অমল মুখোপাধ্যায় বললেন, যে তাদের যে আন্দোলনের পদ্ধতি, যেটা আমাদের জুটার সহকর্মীরাও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে, সেটা নিয়ে আর কি আলোচনা হতে পারে। তারা হয়তো সেখান থেকে আর কি তাদেরকে বিরত করা যেতে পারত। উপাচার্যের তো কোনো প্রয়োজনীয়তাই ছিল না যে রাত্রিবেলাতেই দুটোর সময় তাকে বেরোতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, যখন ভাইস চ্যান্সেলর ওনার লাইফটা থ্রেটেন্ড নয়, যেহেতু উনি তার অফিসে রয়েছেন, সেরকম যখন কোনো একটা পরিস্থিতি হয়নি, তখন পুলিশকে ডেকে নিয়ে এসে আচ্ছা উনি বেরিয়ে গেলেন এবং তারপরে পুলিশের লাঠিচার্জ হলো। তো ভাইস চ্যান্সেলর আমার মনে হচ্ছে যে এখানে উনি একটা যে সিদ্ধান্তগুলি নিয়েছেন, তো হি কুড নট কন্ট্রোল দোজ ডিসিশনস। উনি এটাকে ডাইরেক্টও করতে পারেননি, এবং তার এর ফলে আর কি আজকে ভয়ঙ্কর অসুবিধার জায়গা হচ্ছে। আমি অন্য একটা কথা বলবো, যে আজকে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু কোনো স্টেটমেন্ট নেই। পার্থবাবু একটা স্টেটমেন্ট দিয়েছেন যে উনি লিখিত ভিসি পুলিশের পক্ষে, মানে ভিসি সরকারের পক্ষে, সরকার ভিসির পক্ষে, এই বিষয়টা কিন্তু ওমপ্রকাশ দা স্পষ্ট হয়ে গেছে। আমি দর্শকদের একবার দেখাতে চাই উঠলো যে উপাচার্য একেবারে ক্লিন চিট দিচ্ছেন পুলিশকে। অর্থাৎ অনেকে বলছেন যে তিনি আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা ছাত্রছাত্রীদের উপাচার্য না, তিনি পুলিশের উপাচার্য নিশ্চয়ই। একেবারেই যে যার একটা কুচি, একটা সেকেন্ডের ফুটেজ আমাদের নেই। আমরা দুটো একবার দেখাবো যে উপাচার্য পুলিশের পাশে, উপাচার্য সরকারের পাশে, আর তার প্রতিক্রিয়া হিসেবে কিনা জানি না, সেই ঋণ শোধ করতে কিনা জানি না, সরকারও উপাচার্যের পাশে। দেখুন, আমি পুলিশকে মারতে দেখিনি, আমি দেখেছি ওরা পুলিশকে মেরেছে আমার সামনে, আমাকে যখন বার করে নিয়ে যাচ্ছে। তারপরে ঘটনা আমি জানি না। আমি বেরোবার সময় দেখলাম দুজনের গায়ে লাঠি পড়লো, আমার যে সিকিউরিটি ছিলেন তাকেও ওরা মারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশি তাণ্ডবে একাধিক ছাত্রছাত্রী আহত হওয়ার পরও পুলিশের পাশে উপাচার্য, আর উপাচার্য যখন পুলিশের পাশে, তখন তার পাশে রাজ্য সরকার। শিক্ষা ক্ষেত্রের কখনোই একটি রাজনৈতিক আখড়া হওয়া উচিত নয়। ইসি এবং ভিসিকে যেরমভাবে ছাত্ররা ঘেরাও করে রেখেছে, এটা তাদের যে কোনো ছাত্রের কাছে সেটা মর্যাদার নয়। ছাত্ররা যেন ছাত্র সুলভ আচরণের মধ্যেই থাকে।
বিরোধীদের দাবি এটা আসলে কিছু নয়, পারস্পরিক দেওয়া নেওয়া। আসলে পুলিশের পাশে দাঁড়িয়ে উপাচার্য বাঁচাতে চাইছেন শাসক দলকে, কারণ পুলিশ মধ্যরাতে পড়ুয়াদের ওপর নির্বিচারে লাঠি চালানোয় ইতিমধ্যেই সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। আর তাই রাজ্য সরকারকে আড়াল করতে ছাত্রছাত্রীদের ঘাড়েও দোষ চাপাতে দ্বিধা করছেন না উপাচার্য। আর এমন আনুগত্যের পর কি আর তাঁর পাশে না দাঁড়িয়ে থাকতে পারেন শিক্ষামন্ত্রী? কটাক্ষ করে বলছেন বিরোধীরা। এবিপি আনন্দ। আপনার বিশ্ববিদ্যালয় ঘেরাও রাজনীতির আখড়া হয়েছে প্রায় এরকম টাইম। একটা কথা বলছি, এখানে ইসি বলে বলা হচ্ছে, এই প্রথম ইসি মানে ওখানে না অনেক টিচার ছিলেন ওখানে। টিচার কেন, মানে ইসিতে যারা এবং কমপ্লেইন্স কমিটির মেম্বাররাও অনেকে ওখানে ছিলেন। তাদের মধ্যে অনেকে সকালে আজকে ফোন করে, এমনকি কাল রাত্রিরেও ফোন করে বলছে যে আমরা কিন্তু এরকম ভাবে বেরোতে চাইনি, আমরা কিন্তু আলোচনা চেয়েছিলাম, তোমরা এসে বারবার বলছিলে, আমরাও সেটাই চাইছিলাম, এরকম ভাবে আমরা বেরোতে চাইনি। একজন ডিনের সঙ্গে আমরা যখন বেরোচ্ছি, উনি বললেন যে আমার কালকে 11টা একটা ওয়ার্কশপে ক্লাস আছে, তোমার কি মনে হয় যে ছাত্র আমাকে একটু ক্লাসটা নিতে দেবে? আমি বললাম আমার মনে হয় যে তুমি যদি বলো ওদের যে আমার একটা 2 ঘন্টার স্পেশাল ক্লাস আছে, ওরা নিশ্চয়ই দেবে। মানে কথাটা কিন্তু যে হচ্ছে টিচারদের সঙ্গে, তারা কিন্তু এইভাবে বেরোতে একদমই চাননি। অনেকে ফোন করে বলছে যে এইটা যেটা হয়েছে এটা আমরা কিন্তু মানে আমরা এইভাবে বেরোবার জন্য। আপনি যথার্থই বলেছেন যে ঘেরাও, যেমন আমরা ঘেরাও আন্দোলন সমর্থন করি না, ঘেরাও আন্দোলনের প্রক্রিয়া হিসেবে, কিন্তু তার বিনিময়ে এটা ধরুন ছাত্র ধর্মঘট আমরা সমর্থন করি না, এসএফআই ছাত্র ধর্মঘট ডেকেছে, তাহলে কি আমার বক্তব্য এইটা হবে বা আপনাদের কারুর বক্তব্য এইটা হবে যে লাঠি চালাও, গুলি চালাও ছাত্রদের উপর, যে ধর্মঘট ডেকেছে বলে? মানে আন্দোলনের প্রক্রিয়াটাকে কেউ বিরোধিতা করতেই পারেন বা নাই মানতে পারেন, আর এইটা তার পরিণতি। আর বিশেষ করে যেখানে অধ্যাপক আর ছাত্র, মানে আমরা ইকুয়াল হিসেবে একটা জায়গায় থাকি, সেটা একরকম, কিন্তু আমাদের ছাত্রদের সঙ্গে আমাদের এই ধরনের উপাচার্যের বক্তব্য শুনে মনে হচ্ছে প্রতিপক্ষ, তাই তো। বৈরিতার সম্পর্ক স্থাপন হয়ে গেল, অথচ তার কোনো প্রয়োজনীয়তা ছিল না। আর ভাইস চ্যান্সেলর রাত্রি 2টোর সময় বেরোনোর কোনো রকম আর কি মানে সম্পূর্ণভাবে অপ্রয়োজনীয়। সকালবেলায় সেটা আলোচনা করা যেত, মাস্টারমশাইদেরকে ডেকে ডিসকাশন করা যেত, সেটা করলে হয়তো ভালো হতো। হ্যাঁ, ওম প্রকাশ দা, আপনি বলছেন ভালো হতো, এটা কেন ঠিক 2টোর সময় মাননীয় উপাচার্যের বেরোনোর প্রয়োজন হয়ে পড়েছিল? অনেকে বলছেন এটা পূর্ব পরিকল্পিত এবং পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হচ্ছে। তোমরা হাত তুলছো জানি, আসবো, কিন্তু তার আগে নানা সূত্র থেকে আমাদের কাছে যে খবর এসে পৌঁছচ্ছে, আমাদের দায়িত্ব সমস্ত আপনাদের সামনে আয়নার মতো প্রতিফলিত করা। দেখুন, মধ্যরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আচমকাই যেন হয়ে উঠল রণক্ষেত্র। কয়েক ঘন্টা আগেও যেখানে অবস্থান বিক্ষোভ ঘিরে কোনো অশান্তি ছিল না, পুলিশ আসতেই পড়ুয়াদের চিৎকারে বদলে গেল সেখানকার পরিস্থিতি। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অবস্থান বিক্ষোভ তো নতুন ঘটনা নয়, তাহলে মঙ্গলবার তা এরকম চরম পর্যায়ে পৌঁছলো কেন? পুলিশের একাংশ এর জন্য আঙুল তুলছেন উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর বেপরোয়া মনোভাব এবং অতিরিক্ত পুলিশ কমিশনার 3 দেবাশিস রায়ের হঠকারী সিদ্ধান্তের দিকে। যাদবপুরের আন্দোলনরত পড়ুয়ারা এমন কিছু অন্যায্য দাবি করেননি, তাদের দাবি শুধু ছিল উপাচার্য একটিবার এসে তাদের কথা শুনুন। পুলিশ সূত্রে খবর, প্রথমে যাদবপুর থানার কয়েকজন অফিসার উপাচার্যর কাছে যান, ছাত্রদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নিতে অনুরোধ করেন, কিন্তু সূত্রের খবর অভিজিৎ চক্রবর্তী তাঁদের কথা মানতেই চাননি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অধ্যাপকদের একাংশও চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে এই সমস্যার সমাধান হোক, কিন্তু উপাচার্যর অনড় মনোভাবের কারণেই তা সম্ভব হয়নি। এরপর খানিকটা বাধ্য হয়ে আন্দোলনরত ছাত্রদের সঙ্গে কথা বলেন পুলিশ অফিসারেরা। ঠিক হয় কয়েকজন পড়ুয়া উপাচার্যর কাছে যাবেন, কিন্তু সেই পরিকল্পনাও ভেস্তে যায়। পুলিশ সূত্র মারফত খবর, যাদবপুর থানার অফিসারেরা এরপর গোটা বিষয়টি জানান লালবাজারে। গভীর রাতে ক্যাম্পাসে আসেন অতিরিক্ত পুলিশ কমিশনার 3 দেবাশিস রায়। সূত্রের খবর, তিনি উপাচার্যকে বলেন পুলিশি পদক্ষেপ চেয়ে একটি চিঠি দিতে। অভিজিৎ চক্রবর্তীও তেমনটাই করেন। পুলিশ সূত্রে খবর, দেবাশিস রায়ের নেতৃত্বেই পরিকল্পনা তৈরি হয়। ঠিক হয় ইন্সপেক্টর রাজকুমার সিংহর নেতৃত্বে স্পেশাল অ্যাকশন ফোর্সের কনস্টেবলদের সাদা পোশাকে ঢোকানো হবে। কিন্তু পুলিশের এই পদক্ষেপ নিয়েই প্রশ্ন উঠছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবস্থান বিক্ষোভ হটাতে পুলিশ স্পেশাল অ্যাকশন ফোর্সের কনস্টেবলদের সাদা পোশাকে পাঠানোর সিদ্ধান্ত নিল কেন?
ছাত্ররা কি দুষ্কৃতী নাকি সশস্ত্র ছিলেন? পুলিশের একটি সূত্র মারফত খবর, আলো নিভিয়ে দেওয়ার নেপথ্যেও ছিলেন লালবাজারের এক কর্তা। ওয়াকিবহাল মহলের মতে পুলিশ তো পড়ুয়াদের সঙ্গে আরেকবার আলোচনা করতেও পারত। উপাচার্য আলোচনায় রাজি হলেন না বলেই তাকে বার করে আনার জন্য আলো নিভিয়ে তাণ্ডবের সিদ্ধান্ত নিতে হলো। ছাত্রীদের পর্যন্ত রেয়াত করা হলো না। কোনো অন্যায্য দাবি না করেও মার খেতে হলো ছাত্রদের। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। তোমাদের কাছে আরেকবার যাব, কি মনে হয় কালকে এই গোটা ঘটনা কেন ঘটলো? পরিকল্পিত? এইটা বলার আগে হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে প্রথম থেকে আমি বলবো, যেদিনকে প্রথম অবস্থানে বসি সেদিনকে আমরা ভিসি এবং কর্তৃপক্ষকে ভালো করে বলে দিই যে আমরা আপনাদের ঘেরাও করছি না। গত বুধবার যখন বসি আমরা, ওম প্রকাশ দয়া করে আপনার মাইকটা একটু দেবেন। এটা না, এবং সেখানটায় কথা হয় যে আপনারা আসতে পারবেন, বেরোতে পারবেন। আমরা ছাত্রছাত্রীদের তরফ থেকে এখানটা সারাদিন বসবো, রাত্রিতে যদি আমাদের সংখ্যা কমে যায় আমরা টোকেন পার্টিসিপেশন রাখবো। আর সেখানটাতে আপনাদের যাতায়াত কোনো বিঘ্নিত হবে না। প্রথম দিন বুধবার রাত 2টো বাস পুলিশ আসে। তারপরে আমরা যখন তাদের সঙ্গে বলি যে আপনাদের কাছে লিখিত অথরাইজেশন লেটারটা কোথায়, যে ঢুকতে গেলে তো একটা অথরাইজেশন লেটার লাগে, তখন বলে ওটা আমাদের কাছে নেই। তখন ওখানকার অ্যাডিশনাল ওসি দেবাশিস দত্ত উনি আসেন আমাদের কাছে, এসে বলেন যে তোমরা যখন চাইছো আমরা তোমাদেরকে হাত দেবো না। প্রথমে ওরা এসেছিলেন পুরো লাঠি নিয়ে, র্যাফ এনেছিল, ওরা লাঠি এসেছিল। তখন আমাদের এক দাদা, সে ভায়োলিন বাজাচ্ছিল, সে তাদের সামনে গিয়ে ভায়োলিন বাজায়। তখন ওরা কিছু বলতে না পারে চলে যায়, জানি স্লোগান দিচ্ছি আমরা চলে যায়। তারপর থেকে এগুলো হয়নি। আর বিসির কাছে আমরা কোনো রকম অন্যায্য ব্যবহার করিনি যাতে উনি এটা করবেন। গতকাল উনি জানতেন যে ইসি মিটিংয়ে আগেও একটা ছাত্ররা দাবি করেছেন, সেখানটায় দাবি চলছে। কালকে একটা তৃণমূলের বড় একটা মাস সেখানটায় অ্যাকুমুলেটেড ছিল, আমাদের যেখানে অরবিন্দ ভবন তার ঠিক পাশে 1 নম্বর গেটে সেখানে। প্রথম থেকেই আমরা যখন বলি যে নন টিচিং স্টাফদের আমরা বেরোতে দেবো, সেখান থেকেই গণ্ডগোলটা শুরু হয়। নানা রকম প্রভোকেশন, ওখানটায় আমাদের একটা ছেলেকে মারা হয়, টেনে ফেলে দেওয়া হয়। আমরা কিছু বলতে পারি না, আমরা বলি যে আমরা ব্যারিকেড করে বসে থাকবো এবং শুয়ে থাকবো। তারপরে নানা রকমের প্রভোকেশন আসে নানা দিক থেকে, অনেক কিছু বলা হয় আমাদের, আমরা কিন্তু মানি না। সেকেন্ড টাইম 10টার সময় পুলিশ এসেছিলেন, এসে আমাদের অ্যাসিওর করে গেছিলেন যে আমাদেরকে ওনারা একটাও আঘাত করবেন না, কারণ ওনারা জানেন যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে জিনিসটা করছি। আমাদের ওটা ঘেরাও একটা নাম দেওয়া যেতে পারে, কিন্তু আমরা বলেছিলাম যে স্যার আপনি একটা স্টেটমেন্ট দিয়ে দিলেই যখনই দেবেন তখনই আপনার ছেড়ে দেবো। এলস ইফ ইউ ওয়ান্ট টু এলবো ইউর ওয়ে আউট, তাহলে আমাদের লিভিং বডির ওপরে পা রেখে যেতে পারবেন। উই আর নট অবস্ট্রাক্টিং ইউর ওয়ে, উই উইল নট এনগেজ আওয়ারসেলস ইন এনি সর্ট অফ ফিজিক্যাল অ্যাগ্রেসিভনেস। উনি সেটা করেননি। পরে যখন আমাদেরকে মারা হলো, তারপরে আমাদের নামে যখন অ্যালিগেশন দিল, আমরা ওনাকে মানে কি বলবো, মারতে চেয়েছি, ওনাকে খুন করতে চেয়েছি। মানে অবাক হয়ে গেলাম, সেখানটা আমার কথা ছিল না। আসলে আজকে যেহেতু ছুটি ছিল, ফলে উনি কালকে রাত্রির 2টোটা চুজ করেছিলেন এই পুরো ঘটনাটা ঘটানোর জন্য। সব থেকে যেটা আশ্চর্যজনক ঘটনা, একটু তার আগে বলে রাখি যে আমি এখনো রাতের জামাটা ছেড়ে উঠতে পারিনি। কাল সন্ধ্যের থেকে যেটা পড়ে আছি এখনো স্টিল আমি পড়েছি, এবং রাতের যে ভয়াবহ ঘটনা সে ট্রমা থেকে এখন আমি উঠতে পারিনি। কাল রাতে যেটা স্পষ্টভাবে দেখতে পেলাম আমরা, লাইটটি যে অফ করার বিষয়টা উঠে আসছে বারবার, সেটি যে ভিসি আমাদের ওপর অভিযোগ করেছে যে আমরা নাকি লাইট ভেঙে দিয়েছি। আপনারা গিয়ে এখনও পারলে ফুটেজ তুলে আনতে পারেন, কোনো রকমের লাইট ভাঙার ওখানে কোনো জায়গাই নেই, এবং যে লাইটের সুইচটা সেটা ভিতরে, সেজন্য ভিসির নির্দেশ ছাড়া সেই লাইটের সুইচ কোনোদিনও বন্ধ হতে পারে না, কারণ আমরা ওখানে ভিতরে ঢুকতে পারছিলাম না। নেভার মুহূর্তে আমাদের ক্যামেরা অন ছিল, এবং যেটা দেখা যায় যে ওটা স্পেসিফিক্যালি করা হয়, কারণ আমাদের মধ্যে আমরা
সবাই প্রথম থেকে ভিডিও ফুটেজ রাখার চেষ্টা করছিলাম, কারণ বারবার যখন দেখা যায় যে ভিসি একের পর এক নিজেদের স্টেটমেন্ট কিন্তু বদলে দেয়। কারণ ভিসি যখন আমাদেরকে বলেছিল যে তোমরা এসে আমাদের ডেপুটেশন বারবার আমরা যখন দিয়ে যাচ্ছি 1 সপ্তাহ ধরে, কারণ আমাদের তো ঘেরাও প্রথম থেকে ছিল না, ওটা 150 ঘন্টার অবস্থান ছিল, যেমন আমার বন্ধু বলছিল শান্তিপূর্ণ অবস্থান। তো সেখানে উনি বারবার বলে যাচ্ছেন যে ইসি মিটিং 16 তারিখের আগে আমি কিছু বলতে পারবো না। এবং তার থেকে আশ্চর্যজনক ঘটনা যেটা হয়, ইসির যে রেজলিউশন বেরোয়, ইসির রেজলিউশনের এজেন্ডাটা হয় এনহ্যান্সমেন্ট অফ ক্যাম্পাস ডিসিপ্লিন, যেখানে ঘটনা ঘটা উচিত ছিল জেন্ডার ভায়োলেন্স অন ক্যাম্পাস। আর আমাদের ভিসি বারবার এটা বোঝানোর চেষ্টা করে যে ডিসিপ্লিন ইজ রিলেটেড টু মোলেস্টেশন। সেখানে আমার একটা প্রশ্ন আছে, ডিসিপ্লিন হলে কি মানে ডিসিপ্লিনটা কি মোলেস্টেশনের রেমিডি, নাকি ইনডিসিপ্লিন বাচ্চা হলে তার শাস্তিটা মোলেস্টেশন হয়? সেই প্রশ্নটা আমি করতে চাই ভিসির কাছে। আমি হ্যাঁ এক্স্যাক্টলি। এবং আমরা যে সকালে আমরা যখন পুলিশের কাছে গেছিলাম তখন ওখানে পুলিশের তরফ থেকে আমাদের জানানো হয় যে তোমরা এরপর থেকে যতবার ঘেরাও করবে ততবারই তোমাদের এরকম পিটিয়ে তুলে নেব। এবং এই কথাটা উনি স্পষ্ট বলেন, সেটা আমাদের অন রেকর্ড আছে যে উনি এটা বলেন যে যতবারই তোমরা এরকম করার চেষ্টা করবে ততবারই তোমাদের এরম ভাবে পিটিয়েই তুলে দেবো। আমি একবার তোমার কাছে যাব, সৌভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে আমাদের ক্যামেরা অন ছিল যে মুহূর্তে তোমায় আঘাত করা হচ্ছে এবং তোমায় মারা হচ্ছিল, প্রহার করা হচ্ছে। তোমার অভিজ্ঞতাটা একটু শুনতে চাইবো। দেখুন, প্রথমে হচ্ছে যে আমাদের এই যে প্রোটেস্টটা চলছিল সেটা ভিসি পার্টিকুলারলি ভিসির এগেনস্টেও নয়, এমন কিছু বিশাল আমরা কিছু ডিমান্ডও রাখিনি। 28 তারিখে একটা ঘটনা ঘটে, ক্যাম্পাসে একটা মোলেস্টেশন হয়, সেই ঘটনাটার যেন নিরপেক্ষ প্রপার ইনভেস্টিগেশন হয়, এটা ছিল আমাদের দাবি। এই দাবিটা নিয়ে আমরা যখন ভিসির কাছে যাই, তিনি 1 সপ্তাহ ধরে মানে 150 ঘন্টার উপরে আমাদের অবস্থান চলে, তো অত দিন ধরে উনি সেটাকে কমপ্লিটলি ডিনাই করেন। লাস্ট মানে গত সপ্তাহের সোমবার আমাদের যে আইসিসি ইন্টারনাল কমপ্লেন্ট সেল রয়েছে, তারা আমাদের বলে যে আমরা 1 সপ্তাহ টাইম নিচ্ছি, লাস্ট 1 সপ্তাহ টাইম নিচ্ছি, তো নেক্সট মানডে মানে 15 তারিখ আমাদের কাছে সিদ্ধান্তটা জানানোর কথা ছিল, সেটাও জানানো হয় না। 16 তারিখ ইসি হয়, তো ইসি থেকে এরকম কথা বলা হয় যে আমরা এই সমস্ত ঘটনা কিছু শুনবই না, কিছু মানবই না, তোমরা যা খুশি করো, আমরা ওই সমস্ত কিছু দেখতেও যাব না। আর সেই সঙ্গে ডিসিপ্লিনের বিভিন্ন কিছু কথাবার্তা আমাদের সামনে আনা হয়। তো তারপরে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা একটা ঘটনার জন্য স্পেসিফিক কিছু ডিমান্ড নিয়ে আপনার কাছে গিয়েছি, তো আপনি সেটার আনসারটা আমাদের দিয়ে দিন, তাহলেই আমাদের আজকে কোন কোন মহল থেকে এটাও বলার চেষ্টা করা হচ্ছে যে পুলিশ গেছিল কিন্তু নিরস্তভাবে গেছিল, তাদের হাতে কোনো লাঠি ছিল না। তোমাদের অভিজ্ঞতা কি বলছে, আমাদের কি ফুটেজ কি বলছে, দর্শকরা দেখছেন? না দেখুন, যারা গিয়েছিল ওখানে, প্রথমত হচ্ছে যে আমি আমারটা বলছি, আমার যা হয়েছে অভিজ্ঞতা, যে ভিসিকে আমরা বলি যে আপনি বাইরে যেতেই পারেন, আমরা এখানে শুয়ে রয়েছি, আপনার যদি যাওয়ার হয় আপনি হয় আমাদের আনসার দিন অথবা আমাদের গায়ের উপর দিয়েই যান, কারণ আমরা আপনার কাছে আনসারটাই চাইতে এসেছি, আপনি ছাড়া এখন তো আমাদের হাতে কেউ নেই। তো তিনি সেখানে আমাদের সঙ্গে কোনো রকম কনভারসেশনে যান না। তারপরে যে পুলিশ ফোর্স নামে, তাদের মধ্যে মহিলা পুলিশ ছিল, কিন্তু তারা কোথায় ছিল, কি করছিল আমরা কেউ জানি না। যে পুলিশগুলো ঢোকে প্রত্যেকটা ছিল মেল পুলিশ। আমরা সামনে প্রচুর মেয়েরা ছিলাম, তাদের জাস্ট গায়ের উপর দিয়ে মানে এইভাবে লাথি মেরে গায়ের উপর দিয়ে, ওই যেখানে আমরা বসেছিলাম ওখানে একটা গ্রিল ছিল, তো তার উপরে উঠে যেভাবে হোক ভিসিকে বার করার চেষ্টা করে। তারপরে ওখান থেকে কিছু জনকে টেনে আনা হয়, তার মধ্যে আমিও ছিলাম। আমাকে 2টো মেল পুলিশ, তারা এখন পুলিশ ছিল কি ছিল আমার পক্ষে বলা সম্ভব নয়, তারা আমাকে টেনে ধরে এনে আমার পিছন দিকটায় মানে জামার পিছন দিকটা ধরে জাস্ট আছাড় মেরে ফেলে, যার ফলে আমার মাথায় প্রচণ্ড জোরে লাগে। সেই সঙ্গে সঙ্গে আমার আশপাশে যারা যারা ছিল তাদেরকে তখন আমার পক্ষে নোটিস করাও সম্ভব হয়নি যে কারা ছিল। তারা কনস্ট্যান্টলি মারতে থাকে, টানতে টানতে নিয়ে প্রায় অরবিন্দ ভবনের বাইরে অবধি নিয়ে যাওয়া হয়, এতটা কিছু করা হয়। আর ওখানে যতগুলো মেয়ে ছিল প্রত্যেকের এটাই বক্তব্য যে তাদের গায়ে হাত পড়েছে মেল পুলিশদের দ্বারাই। আর এরপরের যেটা ঘটনা যে সশস্ত্র ছিল কি ছিল না, যাদেরকে অ্যারেস্ট করা হয় তাদের উপর লাঠি চার্জ হয়েছে, এটা
আশা করছি আপনারা ওদের সঙ্গে কথা বলেছেন, ওরাও একই কথাই বলেছে, তাদের উপর লাঠিচার্জ হয়েছে। বাইরে যখন আমরা 1 নম্বর গেটের কাছে, আমরা কিন্তু পুলিশের গায়ে হাত দিতে কোনোভাবেই রাজি হইনি। আমরা বারবার বলছিলাম যে কেউ আমরা হাত দেব না, কিন্তু তা সত্ত্বেও পুলিশরা যখন অপোজিট সাইডে ছিল তখন আমাদেরকে ধরে জাস্ট টানা হচ্ছে যে মানে তোমরা না মারলে কি হয়েছে, আমরা তোমাদের মারবই। আর তার সাথে বলে রাখা দরকার যে ভীষণ অশ্লীলভাবে আমাদেরকে কাল রাতে গায়ে হাত দেওয়া হয়, যেটা সব থেকে বড় কথা। কাল রাতে যেই মেয়েটিকে আটক করা হয়, প্রথমত রাতের বেলা মেয়েদেরকে আটক করা ইজ অ্যাবসলিউটলি ইললিগাল। সুধন্যা পাল, অ্যাবসলিউটলি সুধন্যা পাল দর্শন ভবনের 3য় বর্ষের ছাত্রী, তাকে 4 জন পুরুষ পুলিশ মিলে হেঁচড়াতে এমন একটি ভ্যানে নিয়ে ওঠায় যেই ভ্যানে কোনো রকমের ফিমেল পুলিশ ছিল না, এবং তাকে যখন লালবাজারে নিয়ে যাওয়া হয় তার সেখানেও প্রেজেন্ট ছিল 2 জন মেল পুলিশ, এবং তাকে যাওয়ার পথে অকথ্য ভাষায় গালাগালি করে। এই মেন্টাল হ্যারাসমেন্টের জবাব কে দেবে? ভিসি দেবে। এবং পরের দিন সকালবেলা যখন ওকে ছেড়ে দেওয়া হয়, যাদবপুর থানায় ওর এফআইআর নিতে চায়নি যখন এই বিরুদ্ধে এফআইআর করা হয়। এবং এটা বলে রাখা দরকার যে কালকে যে ঘটনা ঘটে, আমরা 12 জন মেয়েরা মিলে আজকে সকালে যাদবপুর থানায় ভিসির এগেনস্টে এফআইআর লজ করি, কারণ যাদবপুর প্রভিসি অ্যান্ড রেজিস্টার, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটা প্রথমবার যে যাদবপুরের ছাত্রীদের ওপরই যৌন নিগ্রহর এই আশঙ্কা নেমে আসে, এবং যেই যৌন নিগ্রহর বিরুদ্ধে আমরা হয়তো লড়ছিলাম বিগত 150 ঘন্টা ধরে, সেই লড়তে গিয়ে আবার আমরা যৌন নিগ্রহেরই শিকার হই কাল রাতে। আজকে ওদের সমর্থনে, এই ছেলে মেয়েদের সমর্থনে এক বিশাল মিছিল কলকাতার রাজপথে বের হয়, এবং এই শহরের বহু বিশিষ্ট মানুষ আজকে এই দুঃসময় ওদের পাশে এসে দাঁড়িয়েছেন। মধ্যরাতে পুলিশ দিয়ে ক্যাম্পাসে তাণ্ডব, প্রতিবাদে শহরে মহামিছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের। দাবি একটাই, অবিলম্বে পদত্যাগ করতে হবে উপাচার্যকে। বুধবার বিকেল 4টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জড়ো হন ছাত্রছাত্রীরা। এরপর শুরু হয় ধিক্কার মিছিল। যাদবপুর থানার সামনে দিয়ে ঢাকুরিয়া ব্রিজ হয়ে গোলপার্কে পৌঁছয় মিছিল। পা মেলান বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। ক্যাম্পাসে পুলিশি তাণ্ডবের তীব্র নিন্দা করে মিছিলে যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, শিক্ষাবিদ মিরাতুন নাহার, শিল্পী সমীর রাইজ, অভিনেতা কৌশিক সেনের মতো ব্যক্তিত্বরা। ব্যাড হ্যান্ডলিং অফ দ্য সিচুয়েশন, ঘেরাও উচিত করা কি উচিত নয়, এটা নিয়ে কথা হতে পারতো, অন্য রকমের ডায়লগ হতে পারতো। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই সরকার সর্বত্রই নিজের ইয়েসম্যান দেখতে চায়, ফলে এমন জায়গায় এমন লোকজনদের বসিয়ে রাখছে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য হয় গেঞ্জি পরা পুলিশ পাঠাতে হচ্ছে, নয়তো গুন্ডা পাঠাতে হচ্ছে। গতকাল রাত্রে যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা হলো, এবং সেটা প্রথমেই আমাকে মনে করিয়েছে নন্দীগ্রামে এই একই দৃশ্য আমরা দেখেছিলাম, যে পুলিশ আর পুলিশ ছাড়া পুলিশ, অর্থাৎ পার্টির ক্যাডাররা পুলিশ, সে সমস্ত তারা যৌথভাবে সাধারণ মানুষের উপর আক্রমণ করেছিল। একজন উপাচার্য যিনি শিক্ষকও বটে, তিনি যেভাবে রাতের আধারে পুলিশ ডেকে এইভাবে আক্রমণ এনেছেন, এই অবস্থায় ছাত্রছাত্রীদের উপরে, এই অবস্থায় আমি মনে করি যে উনার আর উপাচার্য পদে থাকার নৈতিক অধিকার নেই। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন জারি থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ছাত্রছাত্রীরা। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বয়কটেরও ডাক দিয়েছেন তারা। গতকাল রাতে যখন দেখলাম যে ভিসি অত্যন্ত অন্যায়ভাবে, মানে ছাত্রদের পাশে কোনোভাবে না দাঁড়িয়ে তিনি যখন উল্টে পুলিশ দিয়ে আমার ছোটরা, আমার জুনিয়ররা তাদেরকে মার খাইয়েছেন, ফলে সেখানে না এসে পারলাম না। কালকে ছাত্রছাত্রীদের ওপর নেমে আসা যে আক্রমণ, আলো বন্ধ করে যে মারপিট, তার বিরুদ্ধে একটা বড় একটা ধিক্কার মিছিল হচ্ছে, এবং তার পাশাপাশি আমরা এটাও জানাচ্ছি যে এই ভিসির আমরা পদত্যাগ চাই, এবং যতক্ষণ না পদত্যাগ হচ্ছে ততদিন আমাদের ক্লাস বয়কট চলবে। প্রায় ঘন্টা দুয়েক পর গোলপার্ক থেকে একই পথ ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের সামনে পৌঁছে শেষ হয় মিছিল। রাজর্ষি দত্তগুপ্ত, সমিত সেনগুপ্ত ও সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। আমি অচিন্তবাবুর কাছে আসবো। অচিন্তবাবু, আপনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের সঙ্গে উপাচার্য বসে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছেন না,
অনেকে মনে করছেন এটা তো ব্যর্থতা। সেখানে আপনি যখন ওদের তুলে দেয়া হলো, যখন ওদের কেউ হাসপাতালে একেবারে আশঙ্কাজনক অবস্থায় একাধিক ছাত্র ভর্তি হয়েছে, অনেকে হাজতে দিনের শুরুটা দেখছে, সেই সময় প্রায় যুদ্ধ জয়ের হাসি এবং আবহটা সেরকম যেন প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ, যেমন শ্রমিক ভট্টাচার্য এবং ওমপ্রকাশ মিশ্রের যেন লড়াই চলছিল। তো এইটা একজন প্রাক্তন উপাচার্য হিসেবে আপনি কিভাবে দেখছেন? এই ঘটনা তো এর আগে বহুবার ঘটনা হয়েছে, শিক্ষাঙ্গন কুলসিত হয়েছে বলে গেল ত্রাহি ত্রাহি রব উঠেছে, কিন্তু আমার ধারণা এইভাবে ছাত্র বনাম শিক্ষক, উপাচার্য বনাম ছাত্রছাত্রী, এইভাবে সমর মানে এই ছবিটাই তো আমার মনে হয় যে খুব লং টার্ম এফেক্ট, এবং সেই এফেক্ট নিঃসন্দেহে নেগেটিভ, নেতিবাচক। আপনি যা প্রশ্ন করলেন তার উত্তর দিতে গিয়ে আমাকে দুটো কথা বলতে হবে। প্রথম কথা, আমি একজন প্রাক্তন উপাচার্য, এ কথা সত্যি, আর তার সঙ্গে ইতিহাস হিসেবে এটাও সত্যি যে আমি কিন্তু এই বর্তমান নতুন সরকার যারা পরিবর্তনের কথা বলে এসেছিলেন তাদের সময়ে আমি মনোনীত হয়েছিলাম, এবং আমি কেন সেই অবস্থা থেকে চলে আসতে পেরেছি বা চলে এসেছি সে ব্যাপারে আমার ব্যক্তিগত কিছু বক্তব্য নিশ্চয়ই থাকবে, সেটা আমি প্রকাশ্যে বলবো না। তার জন্য আমি নিজেকে খুব ধন্যবাদ জানাবো যে এই জটিল, এই অন্ধকার পরিস্থিতির মধ্যে দিয়ে শিক্ষা যাচ্ছে, এখানে আমি একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে থাকতে থাকতে এই দৃশ্য দেখছি না, দেখলে হয়তো আমাকে চুপ করে থাকতে হতো। আমি দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং এখনও আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়েই পড়াই। সুতরাং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি যে ব্যবস্থা গতকাল গ্রহণ করেছেন, সেই ব্যবস্থার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে প্রশাসনিক বলা যেতে পারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার যে ব্যর্থতা, এই ব্যর্থতা লক্ষ্য করে আমিও আমার যারা ওখানে শিক্ষকদের আন্দোলন করেন তাদের পক্ষ থেকে দু একজন এসেছেন, আমার বন্ধু আছেন, পার্থ বিশ্বাস আছেন, নীলাঞ্জনা গুপ্ত আছেন, আমাদের ওমপ্রকাশ মিশ্র আছেন, এরা আমার সহকর্মী সবাই। আমি জুটার দাবিকে পূর্ণাঙ্গ সমর্থন করি যে উপাচার্য হিসেবে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। মেয়ের উপর অত্যাচার হয়েছে, আমাদের ছাত্রীর ওপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের ছাত্রীরা আর এক প্রস্থ অত্যাচারিত হলো। এর থেকে জঘন্য, এর থেকে কষ্টদায়ক, এর থেকে নিন্দনীয় ঘটনা আর কিছু হতে পারে না। আরেকটি বিষয় আমি বলবো, সেটা হচ্ছে গুন্ডা দমন করবার জন্য যে দলকে পাঠানো হয়, স্পেশাল অ্যাকশন ফোর্স, তাদেরকে এই ছাত্রছাত্রীদের দমন করবার জন্য পাঠানো হচ্ছে। এবং আমার ছাত্র উদ্দালক যে কথাটা বললো সেটা যদি সত্যি হয় যে এরপরে ওরা আন্দোলন করলে ওদের ওপরে এই একই রকম দমদম দাওয়াই দেওয়া হবে, এই কথা যদি বলে থাকে এই পুলিশরা, তাহলে আমরা যে জটিল, যে অন্ধকার জায়গায় যাচ্ছি তার কোনো মানে সীমা পরিসীমা নেই। রাত্রিবেলায় আলো ভেঙে দিয়েছে না আলো নিভে গেছে, এটা আমার কাছে প্রতীকের মতো মনে হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা ভারতবর্ষের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে 5 তারা বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত, এর আলো সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। রাত্রিবেলায় 2টোর পরে এর আলো নিভিয়ে দিয়ে অন্ধকারের মধ্যে ছাত্রছাত্রীদের ওপর অত্যাচার করা হয়েছে। আমি এর তীব্র ভাষায় ঘৃণা প্রকাশ করছি, নিন্দা প্রকাশ করছি। আমার নিজের কাছে মনে হয় এর থেকে জঘন্য দিন বোধহয় যাদবপুর এর আগে দেখেনি। আমার নিজের কাছে আরেকটি বিষয় বলার দরকার আছে বলে মনে হচ্ছে, সেটা হলো যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, তিনি ডক্টরেট অর্জন করেছেন কিছুদিন আগে, এখনও বোধহয় প্রভিশন সার্টিফিকেট আছে, তিনি এখনও কনভোকেশনে যাননি, তবুও তাকে আমি ডক্টর পার্থ চট্টোপাধ্যায়ই বলবো। এবং তিনি রাজনৈতিক আখাড়া হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি, এই ব্যাপারে তার সন্দেহ হচ্ছে, রাজনৈতিক আখাড়া হয়ে উঠছে রায়গঞ্জ কলেজ, এ তার মনে হয়নি। রাজনৈতিক আখাড়া হয়ে যাচ্ছে অন্য যে সমস্ত জায়গায় শয়তানি করছে বিভিন্ন ধরনের তার দলের অনুমোদিত ছাত্র সংগঠন, তারা গিয়ে হইচই করছে আবার এমন একটা বিষয় নিয়ে। শুনলাম কত লক্ষ টাকা, 14-15 লক্ষ টাকা তারা নাকি কোনো একটা উৎসব করবার জন্য
টাকা চেয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে, সেই টাকার হিসেব চাওয়া হচ্ছে বলে তারা ওখানে আন্দোলন করছে। সেই সময় কিন্তু সিনেট হল রাজনৈতিক আখড়া হচ্ছে বলে অন্তত পক্ষে ডক্টর চট্টোপাধ্যায়ের মনে হয়নি, আজ মনে হচ্ছে। এ কি অদ্ভুত ধরনের অন্ধকার জায়গায় যাচ্ছি আমরা। ছাত্রছাত্রীদের রাজনৈতিক মত থাকবে, তারা সবাই 18 বছরের বেশি বয়সে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছে, সুতরাং তাদের সেই মত তারা প্রকাশ করবে, এ ব্যাপারে কোনো অসুবিধা নেই। কিন্তু তারা যদি শিক্ষাক্ষেত্রে কলুষতা তৈরি করে, শিক্ষাক্ষেত্রে ডিসিপ্লিনের অভাব দেখা যায়, যেটা ইসি গতকাল নাকি আলোচনা করেছেন, তাহলে সেই জায়গাগুলো সঠিকভাবে খেয়াল করা হোক কোন জায়গায় হচ্ছে, এবং সেই জায়গা চিহ্নিত করা হোক। সেই জায়গায় চিহ্নিত করতে গিয়ে উপাচার্য মশাই যদি তার কাছে অত্যাচারিতের পিতা গিয়ে হাজির হন এবং তিনি বলেন 2 দিন পরে আসুন, তাহলে বুঝতে হবে তিনি প্রশাসনিক আসনে বসবার অধিকার হারিয়েছেন। এই জিনিসটা আমাদের খুব স্পষ্ট করে বলা দরকার আছে। এবং আমি যে ছাত্রছাত্রীরা তারা আমার মেয়ের মতো, তারা যেভাবে আহত হয়েছে, যেভাবে কষ্ট পেয়েছে গতকাল রাত্রে, তাদের জন্য আমি শিক্ষক হিসেবে সমবেদনা সহমর্মিতা জানাচ্ছি। অচিন্ত্যবাবু যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে সরকারের ভূমিকা কোথাও অতি সক্রিয়, আবার দলের কেউ যখন অভিযুক্ত, দলের কেউ জড়িত আছে, তখন সম্পূর্ণ নিষ্ক্রিয়। রায়গঞ্জ কলেজ থেকে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে একই চিত্র, ঠিক উল্টো দুটো মেরু, অতি সক্রিয়তা অথবা সম্পূর্ণ নিষ্ক্রিয়তা। দেখুন, মঙ্গলবার রাতের পর ফের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। রায়গঞ্জ ইটাহারে অধ্যক্ষ নিগ্রহের ঘটনা দেখেও নিষ্ক্রিয় থাকার অভিযোগ। অন্যদিকে যাদবপুরে সম্পূর্ণ অন্য ভূমিকায় উর্দিধারীরা। শান্তিপূর্ণ ও নিরস্ত্র আন্দোলনে নির্বিচারে লাঠি ঘুষি। বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডব দেখেছিল রায়গঞ্জ কলেজ। ওই দিন উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি তিলক চৌধুরীর নেতৃত্বে একটি বিশাল মিছিল রায়গঞ্জ কলেজে ঢুকে ভাঙচুর চালায়। তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ দে সরকারের ঘরে ঢুকে তাকে মারধর করা হয়। ঘটনার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ। নকল ধরাকে কেন্দ্র করে কলেজে তাণ্ডব চালায় বহিরাগতরা। অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূল জেলা পরিষদ সদস্যের অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাতেও পুলিশ তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। উল্টে অভিযুক্ত তৃণমূল নেতার স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে মেঘনাথ সাহা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধেই দুল এবং আংটি ছিনতাইয়ের মামলা রুজু করেছিল পুলিশ। শুধু রায়গঞ্জ বা ইটাহারি নয়, সাম্প্রতিক সময়ে পুলিশি নিষ্ক্রিয়তার এমন অভিযোগ ভুরি ভুরি। যাদবপুর কাণ্ডে পুলিশি অতি সক্রিয়তা প্রসঙ্গে অনেকেই তুলে ধরছেন গার্ডেন রিচের ঘটনা, যেখানে কলেজ নির্বাচনকে কেন্দ্র করে গন্ডগোলের জেরে কর্তব্যরত অবস্থাতেই গুলি করে খুন করা হয় এসআই তাপস চৌধুরীকে। শিক্ষাঙ্গনে এমন নানা ঘটনা তো বটেই, খুন, ছাপ্পা ভোট সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত শাসক দলের নেতা নেত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রশ্নেও সমালোচিত হয়েছে পুলিশের ভূমিকা, যার সম্পূর্ণ বিপরীত ছবি মঙ্গলবারের যাদবপুরে। যাদবপুরেই কেন মাঝরাতে অতি সক্রিয় হয়ে উঠল পুলিশ? কেন যাদবপুরেই বেরিয়ে এলো উর্দিধারীদের হিংস্র চেহারাটা? শিক্ষা মহলের প্রশ্ন, শাসক দলের ঘনিষ্ঠ উপাচার্যকে ঘেরাও মুক্ত করতেই রায়গঞ্জ ইটাহারের উল্টো পথে হাঁটল পুলিশ। এবিপি আনন্দ। শ্রমিক ভট্টাচার্যের কাছে যাব। শ্রমিক, আমার তপন সিংহের একটা ছবি মনে পড়ছিল, যেখানে সেই বিখ্যাত সংলাপ, মাস্টারমশাই আপনি কিছুই দেখেননি। প্রায় রাজ্যবাসী এবং ছাত্রছাত্রী সবার কাছেই যেন একটা বার্তা দিতে চাইছে সরকার এবং প্রশাসন, যে আপনারা কিছুই দেখেননি। না, এই বার্তা রাজ্য সরকার দিতে চাইছেন না। রাজ্য সরকার বলছেন তোমরা ভালো আছো, আনন্দে আছো, তোমরা যে কোনো খেলায়, যে কোনো প্রতিযোগিতায়, খেলামেলা উৎসবে অংশগ্রহণ করো। রাজ্য সরকার এই বার্তাটা স্পষ্টতই দিয়ে রেখেছে যে তারা একচেটিয়া একাধিপত্যকে দূরে সরিয়ে দিয়ে নিজেদের একচেটিয়া একাধিপত্যকে কায়েম করে ফেলেছেন। ফলে যেটা হবে, যেটা হচ্ছে সেটাই হবে যদি সেটা রাজ্য সরকারের পক্ষে যায়। এর মধ্যে বিভিন্ন জায়গায় যদি আমরা ঘটনাগুলো দেখি, এই ঘটনার শ্রেণীবিন্যাসের মধ্যে ভিন্ন ভিন্ন রসায়ন কাজ করছে। যেমন কোনো জায়গায় পার্থ চট্টোপাধ্যায়ের কথা চলবে, কোনো জায়গায় ছাত্রনেতার কথা চলবে, কোনো জায়গায় স্থানীয় দলের যদি বিধায়ক শক্তিশালী হন কিংবা এমপি যদি শক্তিশালী হন তার কথা বলবে।
মানে এখানেও আজ বিস্ময়কর একটা ডেভেলপমেন্ট আমি বলে রাখি, সেটা রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি বললেন যে পুলিশ বাড়াবাড়ি করেছে, অতি সক্রিয়তা করেছে, এরম একটা বার্তা দিলেন। কিন্তু তারপরে গোটা সরকারের এবং তার বার্তার ওপরও যেন পার্থবাবুর বার্তা প্রতিষ্ঠিত হয়ে গেল যে রাজনীতির আখড়া হচ্ছিল এবং তিনি এসব সমর্থন করেন না। উপাচার্য সুস্থ হওয়ার পর, উপাচার্য অবশ্য সুস্থ অবস্থায় তার বক্তব্য রেখেছেন তিনি, এবং এই নিয়ে তিনি কোনো রিপোর্টও চাইছেন না আপাতত। প্রশ্নটা সেটা নয়, প্রশ্ন হলো এই মুহূর্তে দেখতে হবে দলীয় রসায়নটা কে কত কাছের। আমরা পার্থ চট্টোপাধ্যায়কে দেখেছি, একটু আগে স্যার বলছিলেন, উনি শিল্পমন্ত্রী ছিলেন, উনি কর্পোরেট রসে স্নাতক, এখন সাম্প্রতিক শিক্ষায় সম্পৃক্ত তা, এবং আগে উনি ছিলেন একটা রক্ষণশীল শিল্পনীতির মধ্যে, এখন আছেন উদার উন্মুক্ত শিক্ষানীতির মধ্যে। এই দুটোর মধ্যে কোনো বৈপরীত্য নেই। ববি হাকিম যেটা বলেছিলেন তার কাছে ইনফরমেশন ছিল না। ববি হাকিম হয়তো বলার পরে ধমক খেয়ে থাকতে পারেন, কারণ একই সূত্রে গাঁথিয়াছি সহস্রটি মন, এটা তৃণমূল কংগ্রেস গান গায়, কিন্তু বাস্তবে সেটা নয়। এটা কলেজে যা চলবে, বিশ্ববিদ্যালয়ে যা চলবে, পাড়ায় যেখানে বিরাট কন্ট্রাক্ট চলেছে সেখানে যা চলবে, সব জায়গায় একটা সিন্ডিকেটের মতো অবস্থা তৈরি হয়েছে। এটার মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই। এদের দৃষ্টিভঙ্গিটাই এক, যে কোনো মূল্যে জিততে হবে, যে কোনো মূল্যে ক্ষমতা কায়েম থাকতে হবে, আর তার জন্য যেটা বাচ্চাগুলোর মূল্যে, এটা কোনো প্রশ্ন নয়। প্রশ্ন করা হচ্ছে সরকার কি মনে করছেন, দল কি মনে করছে। দল যেটা মনে করছে, কেউ যদি তার বিরুদ্ধে যেতে চায় তাহলে তারা সেইভাবে কথা বলবে। এখন এটা থেকে একটা মৌলিক প্রশ্ন উঠতে পারে যে কারা তৃণমূল দলটাকে যদি দেখো কারা রাজনীতি করছে, রাজনীতি কি, কেন এবং কারা রাজনীতি করে, এটা তো আগে প্রথম কথা বুঝতে হবে। এখন পলিটিক্যাল মেটেরিয়াল বলতে যাদের আমরা বুঝি, মানে যাদের মধ্যে কিছু রাজনীতির কথাবার্তা আছে, সেখানে তো কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে একটা রাজনৈতিক দল সে শুরু করছে, মমতা ব্যানার্জির চিন্তাধারায় আমাদের মা মাটি মানুষের সরকার চলছে, শেষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাধারায় মা মাটি মানুষ সরকার চলছে। মাঝখানে জিনিসটা কিন্তু গোটাটা ফাঁকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খবর নেই, বা মমতা বন্দ্যোপাধ্যায় যার উপর দায়িত্ব দিয়েছেন তার কাছে খবর নেই। যেখানে ইট, বালি, কাঠ, পাথর, সিমেন্ট সাপ্লাই দেওয়ার জন্য যেরকম সিন্ডিকেট চলেছে, ঠিক একইভাবে এই সিন্ডিকেটটাও চলেছে। আসলে হয়েছিল কি, 2011 সালে তথাকথিত পরিবর্তনের আগে আমরা দেখেছিলাম যে ওপিনিয়ন বিল্ডার্স যারা ছিল, সমাজের এক শ্রেণীর মানুষ শিক্ষকতা করতেন, অধ্যাপনা করতেন, তারা কিন্তু সক্রিয়ভাবে সেভাবে কোনো বামপন্থী রাজনীতি করেননি, বা করে থাকলেও তারা মনে করেছিলেন অবস্থাটা ঠিক নয়, এর থেকে একটা বেরিয়ে আসা দরকার, এই বাধ্যতার সংস্কৃতি থেকে মুক্ত দরকার। তারা কিন্তু এই দলটার জন্য বা একটা পরিবর্তনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিলেন। পরবর্তীকালে কিন্তু তারা কোনো কমিটিতে আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিজের মঞ্চটা নিজে বেঁধেছিলেন, তার তৈরি করা মঞ্চে অনেকে উঠে পড়েছিলেন। এখন এই যে শ্রেণীটা আছে, এরা কিন্তু ক্ষমতার কাছাকাছি নেই, এদের সে ক্ষমতাও নেই যে আজকে রাস্তায় নেমে প্রকাশ্যে বিরোধিতা করা, তাই টিমিড প্রকৃতির। আর বাদবাকি যারা এসেছিলেন তারা মোটামুটি ওই ক্ষমতার অমৃতরস পান করে ফেলেছেন, তাদের আর এখন কিছু করবার নেই। আমরা অনেক বিপ্লবীকে তো দেখেছি, যদি বুদ্ধদেব ভট্টাচার্যের সময় যারা সবচেয়ে বেশি আশীর্বাদ ধন্য হয়েছিলেন, তারাই তত দ্রুত দল বদল করে সেখানে পৌঁছে গিয়েছিলেন। তো আজকে যিনি মানে উপাচার্য আছেন, তিনি যে কাজটা করেছেন, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যার সঙ্গে শিক্ষার দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই, যে কোনোদিন স্কুলে যায়নি, তাকেও যদি জিজ্ঞাসা করা যায় ঘটনাটা কি সে সমর্থন করে বা শুনেছে, সেও শুনলে আশ্চর্য হবে। সুতরাং এখানে যাদের রাজনীতির মূল স্লোগানটাই ছিল শিক্ষাঙ্গনকে দলতন্ত্র থেকে মুক্ত করব, আজকে তারা শিক্ষাঙ্গনকে আরও বেশি দলতন্ত্র তারা প্রতিষ্ঠা করেছে, এবং তাদের ফিলোসফি একটাই। আমি বলেছি এটা হওয়ার কারণটা কি, আমার যেটা স্বল্প বুদ্ধিতে মনে হয়েছে, যে তৃণমূল কংগ্রেস যে কোনো রাজনৈতিক দলের তো একটা মতাদর্শ থাকবে, একটা লক্ষ্য থাকবে। তৃণমূল কংগ্রেসের একমাত্র রাজনৈতিক দর্শন ছিল সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। যেই মুহূর্তে দলটা ক্ষমতায় এসেছে, তাদের একটা আইডিওলজিক্যাল ডাইলিউশন হয়ে গেছে। ফলে তারা যা কিছু সামনে দেখছে, প্রথম 34 বছরের মৃত সময়কে নিয়ে কাটাছেড়া, এবার 34 বছরের গল্পটা যখন আর শুনতে পাচ্ছে না, যখন দেখা যাচ্ছে 34 বছর যারা শাসন করেছিলেন তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, নির্বাচনের মধ্যে দিয়ে হোক, সাংগঠনিক দিক দিয়ে হোক, আন্দোলনের মধ্যে দিয়ে হোক, তখন তারা খুঁজে আর অন্য কাউকে পাচ্ছেন না। ফলে যদি সামান্যতম প্রতিবাদের ভাষা, যিনি আছেন ইনি তো তৃণমূলের ক্যাডার বলে শোনা
যাচ্ছে, অনেকেই শিক্ষা জগতের লোক বলছে, আমি তো অশিক্ষক, তারা বলছেন যে না এই পুরোপুরি তৃণমূল কংগ্রেসের উনি একজন অনুগামী বা সমর্থক বা দলের একটাই কিন্তু আমি বলতে চাই, আসলে এই জায়গায় যদি তৃণমূল কংগ্রেসেরও কোনো মানুষ থাকতেন, তিনিও যদি আজকে কোনো প্রতিবাদ করেন ঘুরে দাঁড়িয়ে, তাহলে তার অবস্থাও এরকম হবে। ফলে এখন এরা সেফ গেম খেলতে হবে, উনি তার মতো আছেন, যারা প্রতিবাদ করেছে পিটিয়ে বার করে দিয়েছেন, এর মধ্যে খুব একটা বেশি আমার মনে হয় এগুলো বাড়বে, আর খুব একটা বেশি আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি একটু অভিজিৎ বাবুর মাননীয় উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো 5 তারা বিশ্ববিদ্যালয়ের শ্রমিক যে বক্তব্যটা তুলে ধরল, তার নিরপেক্ষতা নিয়ে কিন্তু একবার নয় বহুবার প্রশ্ন উঠেছে। অনেকেই অভিযোগ করেছেন যে দলতন্ত্র মুক্তির স্বপ্ন দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজ তার শাসন ব্যবস্থায় সেই দলতন্ত্র অক্টোপাসের সুরের মতো শিক্ষা ব্যবস্থাকে জড়িয়ে ধরছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের অবস্থান বিক্ষোভে পুলিশি তাণ্ডবের পর ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। যাদবপুরে মধ্যরাতের বর্বরতার জন্য পড়ুয়াদের প্রত্যেকের অভিযোগের আঙুল তাঁরই দিকে। যদিও বিতর্ক শাসকের প্রতি আনুগত্যের অভিযোগ অভিজিৎ চক্রবর্তীর ক্ষেত্রে নতুন নয়, শাসক দলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অনেকে বলেন এই ছবিটাই শাসকের সঙ্গে অভিজিৎ চক্রবর্তীর সুসম্পর্কের দিকটা স্পষ্ট করে দিয়েছিল। তখনও অবশ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে ওঠেননি তিনি, পুরস্কৃত হন এরপরেই। রাজ্য সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে অভিজিৎ চক্রবর্তীকে নিয়োগ করে। তখন শিক্ষা মহলে অনেকের মনেই ভেসে উঠেছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সেই ছবিটা। সেই সঙ্গে একটা প্রশ্ন, যে বেনজির আনুগত্য অভিজিৎ দেখিয়েছেন, যাদবপুরের অস্থায়ী উপাচার্যের পদ কি তারই পুরস্কার? কারণ এই পদে অভিজিৎ চক্রবর্তীর নিয়োগ নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর। বিতর্ক একদা প্রত্যাখ্যাতর নিয়োগে শিলমোহর। যাদবপুরের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগের আগে তৎকালীন আচার্য তথা রাজ্যপাল MK নারায়ণন দুবার দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অভিজিৎ চক্রবর্তীর নাম প্রত্যাখ্যান করেছিলেন। সূত্রের খবর, 2013 ফেব্রুয়ারিতে বেসুর অস্থায়ী উপাচার্য পদের জন্য রাজ্যপালের কাছে 3টি নাম প্রস্তাব করে রাজ্য সরকার। তার মধ্যে একটি নাম ছিল অভিজিৎ চক্রবর্তীর, কিন্তু রাজ্যপাল 3টি নামই প্রত্যাখ্যান করে বেসুর উপাচার্য পদে অজয় রায়ের মেয়াদ সাময়িকভাবে বাড়িয়ে দেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও সার্চ কমিটির প্রথম পছন্দ হতে পারেননি অভিজিৎ চক্রবর্তী। সেক্ষেত্রেও 3টি নামের মধ্যে প্রথম স্থানে থাকা সৌভিক ভট্টাচার্যকেই উপাচার্য পদে নিয়োগ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল। বিতর্ক 2, পরীক্ষার্থী পরীক্ষক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য অভিজিৎ চক্রবর্তী আবার দুটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যও ছিলেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং পশ্চিমবঙ্গ প্রযুক্তি বিদ্যালয়ের উপাচার্যকে যে সার্চ কমিটি বেছে নেয় তাতে সরকারের প্রতিনিধি হিসেবে ছিলেন এই অভিজিৎ চক্রবর্তী। শুধু অস্থায়ী উপাচার্য নয়, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজিৎকে বসিয়েছে তৃণমূল সরকার। প্রথমবার যাদবপুরের স্থায়ী উপাচার্য পদে অভিজিৎকে বসানোর চেষ্টা সফল না হওয়ার পরই তাকে উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান করে দেয় রাজ্য সরকার। সূত্রের খবর, তারপরই তাকে যাদবপুরের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য করে ফের সেখানে পাঠানোর তোড়জোড় শুরু হয়। কিন্তু এরই মধ্যে হঠাৎই সেই পদ থেকে তাকে সরিয়ে যাদবপুরের ডিন নির্বাচনের জন্য সার্চ কমিটিতে ঢুকিয়ে দেওয়া হয়। ডিন নির্বাচন পর্ব মিটে গেলে ফের যাদবপুরের পরিচালন সমিতিতে ফিরিয়ে আনা হয় অভিজিৎকে। সম্প্রতি কল্যাণীর বিএড কাণ্ডে অভিজিৎ চক্রবর্তীকে নিয়ে তৈরি সরকারি কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্তে নেমে কলেজে গিয়ে টানা প্রায় 6 ঘন্টা ধরে ভুক্তভোগী ও কলেজের সম্পাদকের বয়ান রেকর্ড করেন অভিজিৎ। কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যে নেতার বিরুদ্ধে টাকা নিয়ে ভর্তির অভিযোগ, সেই তন্ময় আচার্যর সঙ্গে মুখোমুখি দেখা না করেই ফিরে আসেন তিনি। মাঝে শুধু অভিযুক্তর সঙ্গে ফোনে কথা বলেই ক্ষান্ত দেন, রিপোর্টেও ছাড় দেন মূল অভিযুক্তকে। বিরোধীদের দাবি এই ঘটনা আরও একবার স্পষ্ট করে দেয় শাসকের প্রতি অভিজিৎ চক্রবর্তীর আনুগত্য কতটা। এমনকি সেই আনুগত্যের রং যে নীল সাদা সেটাও দেখিয়ে দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি ভবনকে রাঙিয়েছেন নীল সাদায়। শোনা যায় নিজেও নাকি নীল সাদা রঙের পোশাকই পরতে ভালোবাসেন অভিজিৎ চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর প্রিয় রং তারও বড় প্রিয়। বিরোধীরা তাই কটাক্ষ করে বলছেন এই আনুগত্যের উপর ভর করেই বারবার বিতর্ক সত্ত্বেও বহাল তবিয়তে যাদবপুরের অস্থায়ী উপাচার্য। এবিপি আনন্দ। কালকে যদি কোনো অন্য দল আসে তাহলে কিন্তু উনি সঙ্গে সঙ্গে মানে এই জাতীয় মানুষটার সঙ্গে সঙ্গে সেই দলের রং দিয়ে গোটা বিশ্ববিদ্যালয়। আমি কল্পনা করার চেষ্টা করছি যে নীল সাদা বাড়িগুলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া রঙে হলে কিরকম হয়, মানে কিংবা সবুজ রঙে, কিংবা সবুজ রঙে, কিংবা লাল রঙে, আমি জানি না। শ্রুতিনাথ প্রহরাজ, শ্রুতিনাথ প্রহরাজ। আমি ছেলে মেয়েগুলোকে দেখে আমার যা কষ্ট হচ্ছে, সত্যি সত্যি খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে যেন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বার করা হলো। এক একজনের হাত পা দেখে যে অবস্থা, যেভাবে পিটিয়েছে ব্রুটালি। প্রথম কথা আমি একটা বলে নিই এই সুযোগে আপনাদের এখানে আসার সুবাদে, যে
আমাদের এমনি একটা সর্বভারতীয় অধ্যাপক ফেডারেশনের মিটিংয়ের আমাদের একটা প্রোগ্রাম আমরা করেছিলাম যাদবপুরে, কিন্তু এই গোটা ঘটনা দেখার পর আমরা ওই মিটিং যাদবপুরের ভেতরে করব না যেমন সিদ্ধান্ত নিয়েছি, ঠিক তেমনি আগামী রবিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর এই বর্বর হামলা এবং ছাত্রীদের এই নিগ্রহ এর প্রতিবাদে আমরা ঢাকুরিয়া স্টেশন থেকে, এই ঢাকুরিয়া বাসস্ট্যান্ড থেকে যাদবপুর 8B অবধি সর্বভারতীয় অধ্যাপক নেতাদের নিয়ে সব রাজ্যের অধ্যাপক নেতারা উপস্থিত থাকবেন। আমরা প্রতিবাদ মিছিল করব, ধিক্কার মিছিল করব এবং যাদবপুর 8B বাস স্ট্যান্ডে আমরা সভা করব। আমি রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বন্ধুদের আবেদন করব যে আপনারাও আসুন সবাই রোববার বিকেল 4টের সময়। দ্বিতীয় যেটা বলার, একটা প্রশ্ন উঠেছে আলো নেবানো এবং এই নিয়ে স্যার একটা কথা বলেছেন, আমারও এটা মনে হয় যে এক অর্থে আমাদের অভিজিৎ চক্রবর্তীর দূরদর্শিতার অবশ্যই করতে হবে, প্রশংসা করতে হবে যে যাদবপুরের যে আলো নিয়ে এত খ্যাতি যাদবপুর বিশ্ববিদ্যালয়, পার্থদের কিছু বললেই পার্থরা খেপে যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয় সত্যি তাদের কৃতিত্বের জায়গাটায় তারা এগিয়ে গেছে, কারোর অনুগ্রহে না। রাত 2টোর সময় অন্ধকারের জীবদের ঢুকতে হবে বিশ্ববিদ্যালয়ে, এটা যখন আগাম জানতেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তখন আলো নিভিয়ে ভালো করেছেন। অন্তত অন্ধকারের জীবেদের দেখার সুযোগটা তিনি ভেবেছিলেন বন্ধ রইল, কিন্তু ভাবতে পারেননি মিডিয়া তার ভাবনার থেকেও বেশি না, তিনি একাংশে সফল। তার কারণ হচ্ছে যে আলো নিভিয়ে তারপরে যে মারের অংশটা খুব স্বাভাবিকভাবেই ক্যামেরা সেটা বোঝা যাচ্ছে, কিন্তু তাও যায়, যার ফলে সেখানেই সন্দেহ হয় যে পুরোটা পরিকল্পনা করে হয়েছে কিনা। এবং তারপরে এবিপি আনন্দের ক্যামেরা ভেঙে দেয়া, এটা প্রমাণ লোপাটের চেষ্টা। আমি একটা জায়গায় আমি একটা কথা বলি, সেটা হ্যাঁ, মানে আলো বন্ধ করে যে সময় মারা হয় সেই সময়টা তো এখানে রেকর্ডেড হয়নি, রেকর্ডেড দেখানো যাচ্ছে সম্ভব না। হ্যাঁ, আমরা আমাদের ওই ভিসির ঘরে ওঠার সময় 3টে সিঁড়ি আছে, 3টে না 4টে সিঁড়ি আছে, আমরা 4টে সিঁড়িতেই শুয়েছিলাম, আমরা 4 জন শুয়েছিলাম। আমি সবচেয়ে ওপরের যে সিঁড়িটা তার নিচের সিঁড়িটাই শুয়েছিলাম। তা প্রথমে ওখানে একটা জমায়েত মতো ছিল, সেখানটা ভেঙে ওরা ঢোকার পর আমি এরকম দ্বিতীয় সিঁড়িটায় শুয়েছি, এখানে ওপরে একটি মেয়ে শুয়েছিল। এবার প্রথমে আমার এখানে পাড়া দিয়ে, মানে প্রথমে হ্যামার করি পাড়া দেওয়া হয়, পা রাখার মতো না, লাথি মারার মতো করে পা রাখা হয়, পা রাখা দিয়ে একজন মেয়েটিকে টপকে চলে যায় এবং তারপরে যে ঢোকে সেও আমার এখানে পা দেয়, কিন্তু পা দেওয়ার পরে মেয়েটি ঠিক এইখানটা পা দিয়ে না এরকম রাপ করতে থাকে ক্রমাগত অনেকক্ষণ ধরে। এবার ততক্ষণে আরেকজন আমার এখানে উঠে পড়েছে, আমি ওই পাটি সরানোর চেষ্টা করি কিন্তু কিছুতেই সরাতে পারি না। তারপরে খানিকক্ষণ বাদে জোর করে ওই পাটি সরানো যায়, কারণ ও ব্যালেন্সটা লুজ করে ফেলে, মানে ও যে ইচ্ছা করে পা দিয়ে ওরকম করে দাবড়াচ্ছে মেয়েটিকে সেটা বোঝা যাচ্ছে। আমি ছোট্ট দুটো বিষয় একটু বলেন এই সুযোগে, সেটা হচ্ছে একটা, আমার মনে হয়েছে আমাদের রাজ্যে এমনি ক্যাম্পাসের হিংসা তো বাড়ছে, তা আমরা বহুবার এই স্টুডিওতে এসেছি এই নিয়ে, কিন্তু যাদবপুরের ক্ষেত্রে এটা একটা নতুন ফেনোমেনন, এটা অবশ্যই আজকে উল্লেখ করতে হবে যে রাত 2টোর সময় এই যে ওরা বারবার বলছে, আমি ওদের ভাষণ শুনছিলাম, আনআইডেন্টিফাইড, এই যে কোট আনকোট, এরা ভেরি মাচ আইডেন্টিফাইড। গেটের বাইরে তোমরা যদি একটু ক্যামেরা ধরে ওই মুখগুলোকে ধরো এবং একটু খোঁজ খবর নাও, এরা ভেরি মাচ বাইরে আইডেন্টিফাইড। এটা 70-এর শুরুতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একবার এই ধরনের এন্ট্রি সেই সময় হচ্ছিল, যদি তখন তো আর টিভি ছিল না, ধরার জায়গা নেই, কিন্তু ইতিহাস বলে যাদবপুরে আবার নতুন করে এটা একটা শুরু হলো। দ্বিতীয় একটা, আমি অবাক হয়ে যাচ্ছি, প্রসঙ্গটা এসেছে যে সরকার বলে কিছু আছে। মাননীয় শিক্ষামন্ত্রী যা বললেন, কদিন আগে আমি দেখেছি যে শাসক দলের ছাত্রনেতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরের সামনে গিয়ে বসে পড়লেন, যে কোনো ইস্যুতে বসে পড়লেন কিছু ছাত্র নিয়ে। যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য একইভাবে পুলিশ ডাকতেন তাহলে তিনি এই কথাটা বলতেন? যদি একইভাবে পুলিশ ডাকতেন সুরঞ্জন বাবু, তাহলে এই কথাটা বলতেন তিনি? কোথায় একটা এই ছেলে মেয়েগুলো কার কাছে প্রোটেকশন পাবে? মিনিমাম প্রোটেকশন, একটা নিন্দে হবে না। মাননীয় শিক্ষামন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজে একটা লজ্জার জায়গা থাকবে না? সরকার আছে, শাসক দল আছে, আপনি জানেন ওদের যখন ঘেরাও আন্দোলন চলছে তখন তৃণমূল অনুগামী শিক্ষক কর্মী সংগঠনের নেতারা কেন সেখানে যাবেন? আমরা একবার দেখে নেবো কি আছে ক্যামেরায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে রাতের অন্ধকারে তাণ্ডব, কিন্তু এই তাণ্ডব কি পরিকল্পিত? শাসক দলের অঙ্গুলি হেলনেই কি এমনটা ঘটল? বিরোধীরা এই প্রশ্ন তুলছে। মঙ্গলবার সন্ধ্যায় যখন অবস্থান বিক্ষোভে বসেছিলেন ছাত্রছাত্রীরা, তখন আন্দোলনে বাধা দিতে আসরে নেমে পড়েন তৃণমূল অনুগামী শিক্ষাকর্মী সংগঠনের সদস্যরা। ইনি
বিনয় সিংহ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল অনুগামী শিক্ষাকর্মী সংগঠনের নেতা, সদল বলে বিক্ষোভ ঘটাতে তৎপর ইনি নারায়ণ চক্রবর্তী। তৃণমূল অনুগামী শিক্ষাকর্মী সংগঠনের আরেক নেতা, আন্দোলনে বাধা দিতে সামিল তিনিও। অভিযোগ, রীতিমতো হাতাহাতি শুরু করে দেন তৃণমূল অনুগামী শিক্ষাকর্মী সংগঠনের কর্মীরা। বিরোধীদের দাবি, উপাচার্য অভিজিৎ চক্রবর্তীর তৃণমূলের প্রতি আনুগত্য দিনের আলোর মতো স্পষ্ট, তাই উপাচার্যকে নিজেদের লোক বলে ভেবেই ঝাঁপিয়ে পড়েছিলেন শাসক দল প্রভাবিত শিক্ষাকর্মী সংগঠনের নেতারা। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতিও চুপ করে বসে থাকেননি। তিনিও পড়ুয়াদের অবস্থান হটাতে যাদবপুর থানার ওসির সঙ্গে বৈঠকে বসে পড়েন, পাল্টা আন্দোলনের হুমকিও দেন। মাঝরাতে যখন উপাচার্যকে পুলিশি ঘেরাটোপে বিশ্ববিদ্যালয় থেকে বের করে আনা হচ্ছিল, তখনও সেখানে তৃণমূল প্রভাবিত শিক্ষক কর্মী সংগঠনের নেতাদের দেখা গিয়েছে বলে দাবি। তাই বিরোধীদের প্রশ্ন, শাসক দলের অঙ্গুলি হেলনেই কি ক্যাম্পাসে পরিকল্পিত তাণ্ডব? কৃষ্ণেন্দু অধিকারী ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এরা কিন্তু শিক্ষাবন্ধু, এরা কিন্তু শিক্ষাবন্ধু প্রত্যেকে। এই তৃণমূল বলে এদেরকে করা যাবে না, বলা হচ্ছে সরকার থেকে। এরা প্রত্যেকে শিক্ষাবন্ধু। আর যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ছাত্রদের হাতে লাঠি দেখে পুলিশের হাতে গিটার দেখেন, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই দুর্দশা হবে, এটাই স্বাভাবিক। রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামা দরকার, আমরা মনে করি। আমার যেটা বলার কথা সেটা হচ্ছে এই যে এটা আমরা দেখতে পাচ্ছি যে চটি পুলিশ এবং গেঞ্জি পুলিশ সেখানে ছিল, অর্থাৎ সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ভাষায় হাড়বাঁধা ছিল। এবং যে ঘটনা আমরা চোখের সামনে দেখলুম তাতে একটা কথা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছিলেন যে গভর্নমেন্ট অফ দি হাড়বাঁধ, না তার ভাষাতেই বলি গভর্নমেন্ট অফ দি হাড়বাঁধ, তা এখন কিন্তু সেটাই দেখা যাচ্ছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন যে এই হাড়বাঁধ রাজ কতদিন চলবে? এটাকে বন্ধ করতে না পারলে শিক্ষা তো রসাতলে যাবে, তার তো পরিণতি আমরা দেখতে পাচ্ছি নানা ঘটনার মধ্য দিয়ে। আর ভবিষ্যৎ কি? উনি বললেন, অচিন্ত্যবাবু বললেন যে অন্ধকার চেয়েও ভয়াবহ। এই গুহার মধ্যে বন্দী হয়ে থাকা যেমন, শিক্ষাক্ষেত্র এখন ঠিক সেই অবস্থায়। স্যার, এই মানুষ উপাচার্য হন কি করে যিনি ছাত্রদের সঙ্গে কথা বলতে চান না? আমি কথা এবং আপনাদের আগের ক্লিপের পরিপ্রেক্ষিতে একটা কথা আমি একটু এই সুযোগে বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা বারবার বলছেন ইনি অস্থায়ী উপাচার্য, এবং এটাও আমরা জানি যে আমাদের সার্চ প্যানেল বসেছে, সেটার কাজ চলছে। 2011-তে যে অ্যামেন্ডমেন্ট সরকার থেকে আনা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যাক্টে, সেইখানে উপাচার্য হিসেবে কারা নির্বাচিত হতে পারেন সেটা খুব স্পষ্টভাবে বলা হয়েছিল। সেখানে একটা পয়েন্ট আছে, এখনো আছে, সেটা যে তিনি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে কোনোভাবে যুক্ত হবেন না। আমার মনে হচ্ছে যে আপনাদের এই ক্লিপগুলো যারা সার্চ প্যানেলে আছেন বা যারা এই সিদ্ধান্ত নেবেন তাদের অবশ্যই আমাদের পাঠানো উচিত, কারণ এইগুলো দেখার পরে আমার মনে হয় না যে কারোর কোনো সন্দেহ আছে যে ইনি একটা বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে কাজ করেন নিয়ে কোনো সংশয় থাকবে না। শাসক দল হলে একটা ব্যতিক্রম থাকবে। তার আগে দ্রুত একবার দেখে নেব যেভাবে এই ঘটনা ঘটেছে তাতে বর্তমান পুলিশ কর্তাদের একাংশ এবং প্রাক্তন পুলিশ কর্তারা যথেষ্ট বিস্মিত, স্তম্ভিত। যেভাবে পুলিশি অপারেশন হয়েছে তাতে যারা পদে আছেন এই মুহূর্তে স্বাভাবিক কারণেই তারা ক্যামেরার সামনে বলতে পারছেন না, কিন্তু তারা বলছেন এই ঘটনা অনভিপ্রেত। কলকাতা পুলিশ অন্তত এইভাবে কাজ করে না। রাতের অন্ধকারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডব, ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর। প্রথম প্রশ্ন, ক্যাম্পাসে পুলিশ কেন? দ্বিতীয় প্রশ্ন, ছাত্রদের অবস্থান ওঠাতে সাদা পোশাকের পুলিশ কেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, পড়ুয়াদের অবস্থান ওঠাতে এ ধরনের পুলিশি পদক্ষেপ। যাদবপুরে পুলিশের এই ভূমিকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের মধ্যেও। তারা বলছেন, ছাত্রদের অবস্থান কিংবা ঘেরাওয়ের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পাসের ভিতরে কোনোদিন পুলিশই ডাকা হয় না। বা প্রিন্সিপালদের একটা কথাই ছিল যে আমাদের শিক্ষাঙ্গনের মানে যে মতদ্বৈততা, তার মধ্যে কখনো আমরা পুলিশকে ডাকবো না, পুলিশ আসতে পারবে না, তো অ্যালাউ করতেন না তারা। ল অ্যান্ড অর্ডার মেনটেন করবার জন্য যদি পুলিশ আসতো, পুলিশকে কিন্তু কলেজের কিংবা বিশ্ববিদ্যালয়ের মানে যে মূল গেট তার বাইরে থাকতে হতো। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকার ফলে পুলিশ ক্যাম্পাসে পৌঁছলেও
তাদের সাদা পোশাকে সেখানে উপস্থিত হওয়ার মধ্যে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশ। তারা বলছেন এ ধরনের পরিস্থিতি তৈরি হলে উর্দিধারী বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় জলকামান নিয়ে যাওয়া হয়, যাতে তা দেখে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে ভয় তৈরি হয়, যার জেরে তারা যাতে নিজেরাই আন্দোলন তুলে নেন। এ ধরনের ঘটনার ক্ষেত্রে এভাবে মারধর কখনোই করা হয় না। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের বক্তব্য, পুলিশ সাধারণত সাদা পোশাক তখনই ব্যবহার করে যখন তাদের ভিড়ে মিশে স্পেশাল অপারেশন চালাতে হয় কিংবা পুলিশ পরিচয় গোপন রেখে কোনো দুষ্কৃতীর পিছু ধাওয়া করতে হয়। কিন্তু মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এরকম কোনো প্রয়োজনীয়তা ছিল কি? লালবাজারের একাংশের মতে মঙ্গলবার সন্ধ্যা থেকে ছাত্ররা অবস্থান বিক্ষোভ শুরু করে। কি ঘটছে সেই খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তার মধ্যে তো সেখানে কোনো হিংসাত্মক ঘটনা ঘটেনি। তাহলে পুলিশ হঠাৎ চটি গেঞ্জি পরে সেখানে গেল কেন? পুলিশ আধিকারিকদেরই অনেকে বলছেন আইন শৃঙ্খলাজনিত সমস্যা সামাল দিতে কলকাতা পুলিশ যথেষ্ট দক্ষ। একটা পর্যায় পর্যন্ত কিভাবে চাপ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেটা তারা ভালোই জানেন। তা সত্ত্বেও দুষ্কৃতী ধরার কায়দায় পুলিশ যেভাবে আলো নিভিয়ে কয়েকজন নিরস্ত্র পড়ুয়ার উপর অন্ধকারে নির্বিচারে লাঠি চালালো, সেটা আর যাই হোক পুলিশের মোটেই শোভা পায় না। সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা। অধ্যাপক অরূপ কুমার দাসের কাছে যাব। অরূপবাবু, আপনার কাছে জানতে চাইব, আপনি অধ্যাপক, দিবারাত্র ছাত্রদের সঙ্গে ইন্টারাকশন করেন। এই ঘটনা শুধু তো পুলিশ ঢোকা নয়, যেভাবে এই ঘটনা ঘটলো এটাকে কি অ্যাভয়েড করা যেত না? এটা মানে আমি বলছি যে কারা ঢুকলেন, স্পেশাল অ্যাকশন ফোর্স কিভাবে ঢুকলেন, সিভিল ড্রেসে। আমি যদি ধরে নিই যে একজন বহিরাগতও ছিলেন না, যেটা ছাত্রছাত্রীদের অভিযোগ যে তৃণমূলের অনুগত লোকজনও ঢুকেছিল, আমি সেই পার্টটা বাদই দিলাম। কিন্তু একমাত্র মাওয়িস্ট অপারেশনের সময়, গোপন অভিযানের সময় পুলিশ এইভাবে সিভিল ড্রেসে যায়, বা যেখানে তারা মানে উর্দিতে তারা আছে, এটা এমন ধরনের কাজ সেটা উর্দিতে থেকে করা যায় না। এটা কি সেই ধরনের কাজ? কি বলবেন? আমি খুব বিচলিত বোধ করছি যা দেখলাম গত 1.5 ঘন্টায়। এবং জায়গাটা কোথায়? সেই যাদবপুর 1970-এর 8 ডিসেম্বরের রাতে, যেখানে এর থেকেও নারকীয় একটা কিছু ঘটেছিল। জয়ন্ত জোয়ারদারের একটা গল্প আছে, জয় পরাজয়, তাতে তার একেবারে পুরো ফিল্মিক বর্ণনা রয়েছে। আমি 60 এবং 70 দশকের গবেষক হিসেবে জানি যে এই ধরনের ঘটনা ছাত্রদের সঙ্গে কর্তৃপক্ষ এবং সেই কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে শিক্ষকদের সম্পর্কটা কখনোই হচ্ছে ভয় দেখানো এবং হচ্ছে তাদের সঙ্গে ইন্টারাকশন করবো না এমন হতে পারে না। আমি নিজে একটা সময় ছাত্র আন্দোলনে ছিলাম, খুব খারাপ জায়গায় ছিলাম না, এবং আমার 1993 সালের একটা অভিজ্ঞতা রয়েছে যে রেজাল্ট বার করার জন্য একটা ওই ধরনের, সেটা ঘেরাও নয় কিন্তু কন্ট্রোলার অফ এক্সামকে হচ্ছে যে গিয়ে ডেপুটেশন দেওয়া, এবং সেটা ডেপুটেশন দিয়ে 5:30 বেজে গিয়েছিল, 6টা বেজে গিয়েছিল। তিনি যখন বলছেন যে তোমরা এবার বাড়ি যাও, তখন আমার নেতৃত্বে ছাত্রছাত্রীরা বলেছিল যে স্যার আপনি বাড়ি যান, আপনার ঘরে এখানে আমরা সারা রাত থাকব। তখন সেই মানুষটা, আজকে সেই মানুষটাকে আমি যাই মনে করি না কেন, তিনি বলেছিলেন যে তোমরা এখানে থাকবে, আমি বাড়ি যেতে পারি। তাহলে ওই যে কৌশিক সেন বললো যেটা, যে ব্যাড হ্যান্ডলিং, তাহলে হ্যান্ডলিং তারাই করতে পারে যারা নিজেরা ছাত্র অবস্থায় যথাযথভাবে ছাত্র জীবনটা কি তার আবেশটা একেবারে 59 বছর এবং 11 মাস 30 দিন পর্যন্ত অনুভবে রেখে শিক্ষকতায় থাকেন তারাই। আপনি শুরুটা চমৎকার করলেন, কিন্তু আমার আশঙ্কা যে সেই বহু নিন্দিত 70-এর দশক আবার ফিরে এলো, যেহেতু 70-এর দশকের বিষয়ে যেটা বলছি, আমি শুনে আশঙ্কিত হয়েছি যে ভোরবেলা নাকি ওখানে 70-এর দশকের বহু নিন্দিত মানুষটা, যিনি প্রচুর ওই সময়ের যৌবনের ক্ষতির কারণ হয়েছেন, তিনি পৌঁছে গিয়েছিলেন। আমি এই ছাত্রছাত্রীদের সাবধান করব যে খুব সাবধান ভাই, উইন্ডো পলিটিক্স থেকে ছাত্রছাত্রীদের বৃহত্তর পলিটিক্সে আনার নাম করে এই লোকটা 1966 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বেকার ল্যাব ভাঙা থেকে যা শুরু করেছিল, সেইটা বহু স্তর পরম্পরা পার হয়ে গিয়ে বামফ্রন্ট সরকারে ঢুকেছে বেরিয়েছে, ঢুকেছে বেরিয়েছে, নন্দীগ্রাম আন্দোলনে গেছে, আবার এখন তৃণমূল কংগ্রেসে ঢুকেছেন। এই ধরনের আপনি যে ইঙ্গিতটা করছেন, আমি চেষ্টা ছাত্রদের আন্দোলন তাদের আমি তৃণমূল পার্টি একটু যোগ করেন, কারণ ঘটনা ঘটাও ফায়দা উঠাও, বেলেঘাটা থেকে টিকিট দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ওদের কাজ কিন্তু এই আন্দোলনকে প্রলং করে একটা সরকার ফেলা বা সরকারকে বিচলিত করা না। ওদের কাজ হচ্ছে যে ওদের দাবি, সেই দাবিটা কতটা সঙ্গত অসঙ্গত কর্তৃপক্ষের সঙ্গে ওরা বুঝে নেবে। এবং পদ্ধতির মধ্যে যদি কর্তৃপক্ষ যে সুযোগটা দিল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই ঠিক হবে। কর্তৃপক্ষ সুযোগই দিল না, আমি বলছি কর্তৃপক্ষ তো অন্ধকার করে পুলিশ না পাচ্ছে। অরূপের কথার পরিপ্রেক্ষিতে আমার সামান্য একটু সংযোজন আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা সময় মাননীয় ত্রিগুণা সেন যখন উপাচার্য ছিলেন, তখন ছাত্রদের একটা বিক্ষোভ হচ্ছিল এবং সেই বিক্ষোভের সময় উনি উপাচার্যের যে কক্ষ, সেই কক্ষ ত্যাগ করে ছাত্রছাত্রীদের কাছে এসে পরিষ্কার তাদের সঙ্গে বসে তাদের সঙ্গে টুলে দাঁড়িয়ে জিজ্ঞেস করেছেন যে তোমাদের আসলে কি সমস্যা বাবা বলো। এইভাবে সমস্যা মেটানোর চেষ্টা করেছেন। আমি আরেকজন উপাচার্যের কথা বলি, অম্লান দত্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যখন উপাচার্য ছিলেন, ছাত্ররা ওনাকে সারা রাত ঘেরাও করে রেখেছিল এবং উনি বলেছিলেন যে তোমরা বাবা এখানে বসে ঘেরাও করছো, তোমাদের সঙ্গে না থেকে আমি ভেতরে হাওয়া খাবো, এটা বোধহয় ঠিক হবে না, এসো আমিও তোমাদের সঙ্গে। আমার নিজের সোজা কথা মনে হচ্ছে, প্রশাসক হিসেবে আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর অভিজিৎ চক্রবর্তী এই ধরনের জেস্চার নিলে এই আন্দোলন মূলে সূচনাতেই হয়তো আপনাদের দেখাবো যে এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহু আন্দোলন হয়েছে, কিন্তু এত সহজে যারা শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় ছিলেন তাদের অন্তত ধৈর্যচ্যুতি হয়নি। এই নজিরবিহীন। যাদবপুরের ছাত্রদের ঘেরাও কর্মসূচি নতুন কিছু নয়, কিন্তু ক্যাম্পাসে এমন পুলিশি তাণ্ডব কোনো দিন দেখেনি বিশ্ববিদ্যালয়। প্রতিটি ক্ষেত্রেই সমস্যার সমাধান হয়েছে ছাত্র শিক্ষক সম্পর্কের মাপকাঠিতেই, যদিও এবার তা হলো না। শ্লীলতাহানি কাণ্ডে মাত্র 7 ঘণ্টাতেই ধৈর্য হারালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য অভিজিৎ চক্রবর্তী। পূর্বসূরিদের সব নজির ভেঙে মঙ্গলবার মাঝরাতে ক্যাম্পাসে পুলিশ ঢোকালেন তিনি। যে পুলিশের বর্বর আচরণের শিকার হলেন আন্দোলনরত পড়ুয়ারা। লাঠি ঘুষির পাশাপাশি চলল নির্বিচারে লাঠিচার্জ। এই ছবি দেখার পর উপাচার্যের পুলিশ ডাকার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষা মহলে। ঘেরাও মুক্ত হওয়ার জন্য মাঝরাতে পুলিশ ডাকবেন উপাচার্য, সেই পুলিশ এসে অন্ধকারে আক্রমণ করবে আন্দোলনরত পড়ুয়াদের ওপর। অনেকেই কটাক্ষের সুরে বলছেন, শিক্ষকের এ কোন শিক্ষা? এই প্রশ্নে কয়েক মাস আগের 2টি উদাহরণ তুলে ধরছে শিক্ষা মহলের একাংশ। র্যাগিংয়ে সাজাপ্রাপ্ত ছাত্রদের শাস্তি মকুবের দাবিতে উপাচার্য সহ আধিকারিকদের ঘেরাও করেন যাদবপুরের পড়ুয়ারা, কিন্তু সেই চাপের কাছে নতি স্বীকার করেননি তৎকালীন উপাচার্য সৌভিক ভট্টাচার্য। পুলিশ না ডেকে তিনি আস্থা রেখেছিলেন ছাত্র শিক্ষক সম্পর্কের ওপর। বলেছিলেন ছেলে মেয়েদের ডিঙিয়ে তিনি অফিস থেকে বেরোবেন না, দপ্তরের মেঝে বিছানা করে রাতও কাটিয়েছিলেন তিনি। কর্তৃপক্ষের এই গাঁধিগিরির কাছে হার মেনে 52 ঘণ্টা পর ঘেরাও প্রত্যাহার করে পড়ুয়ারা। টানা 22 ঘণ্টা পর ঘেরাও মুক্ত হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য সহ আধিকারিকরা। পুলিশ ডাকার প্রয়োজন হয়নি। শিক্ষকদের মধ্যস্থতায় অবশেষে আন্দোলন তুলে নেন পড়ুয়ারা। অতীতেও যাদবপুরে এমন নজির রয়েছে। তার উপর হামলা হতে পারে, পুলিশের এই সতর্ক বার্তা সত্ত্বেও নিরাপত্তা নেননি যাদবপুরের সেই সময়কার উপাচার্য গোপাল সেন। ক্যাম্পাসে পুলিশ ঢোকাননি, আস্থা রেখেছিলেন নিজের শিক্ষক সত্তার প্রতি, যার জেরে নকশালদের হাতে খুন হতে হয়েছিল তাকে। 1978 সালে যাদবপুরের ছাত্র সংঘর্ষ গড়িয়েছিল তৎকালীন উপাচার্যের চেম্বারেও, কিন্তু সেবারও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হয়েছিল। গোপাল সেন প্রাণ দিয়েছিলেন। ছাত্রদের দাবির কাছে নতি স্বীকার না করেও 52 ঘণ্টা পর ঘেরাও মুক্ত হয়েছিলেন সৌভিক ভট্টাচার্য। শিক্ষাবিদদের বক্তব্য, যাদবপুরে ছাত্র শিক্ষক সম্পর্কের ওপর আস্থা রাখার এই পরম্পরা বহন করতে পারলেন না অভিজিৎ চক্রবর্তী। মাত্র 7 ঘণ্টার ঘেরাও হটাতে মাঝরাতে ক্যাম্পাসে পুলিশ ডাকলেন যাদবপুরের উপাচার্য। গুরুকুলের মধ্যেই শিক্ষার্থীদের ওপর বর্বর অত্যাচারের সাক্ষী থাকলেন গুরু। লজ্জায় মুখ ঢাকল মানুষ গড়ার দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান। শিক্ষামহলে প্রশ্ন, যাদবপুরের বর্তমান উপাচার্য যদি ন্যূনতম সহনশীলতা দেখাতেন, আস্থা রাখতেন ছাত্র শিক্ষক সম্পর্কের ওপর, তাহলে কি এড়ানো যেত না মাঝরাতের এই বিভীষিকা? এবিপি আনন্দ।
আমরা আলোচনা একেবারে শেষ পর্বে চলে এসেছি, যেটা দিয়ে অরূপবাবু শুরু করেছিলেন 70-এর দশকের সঙ্গে তুলনা। আমার যদি খুব ভুল না হয় হিসেবে, তাহলে জয়প্রকাশ বাবু আপনি 70-এর দশকেই তো যাদবপুরের ছাত্র ছিলেন, পাশাপাশি রাখবেন আজকের ছবিটা। যাদবপুরের ছাত্র 70 দশকে ছিলাম এবং প্রায় 7 বছরের কিছু বেশি যাদবপুরে থাকা এবং একটা অভিজ্ঞতা এই বাচ্চা ছেলে মেয়েগুলোর সঙ্গে আমার সমপরিমাণ বা কিছুটা বেশি হয়েছিল, যে ভাইস চ্যান্সেলরের ঘরে ছেলে এবং বাইরের ছাত্র, কিছু ছাত্র এবং বাইরের লোক, তাদের হাতে মার খেয়ে মৃত্যুমুখে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। এবং যাদবপুরে বোধহয় এই ঘটনাও একটা ইউনিক ঘটনা হয়েছিল 78-এ, বামফ্রন্ট যখন সবে এসছে তখন তাদের। আমি প্রথমেই একটা কথা বলবো এই এত আলোচনাতে, সেই সময়কার ভাইস চ্যান্সেলর অরবিন্দ বোসের, আমরা যখন, আমি ছাত্রনেতা ছিলাম, আন্দোলন করছিলাম, সেটা 75-76 সাল, আমরা ঘেরাও করেছি কমিটি রুম, একতলায় কমিটি রুম ছিল এবং মিটিং হয়েছে তখন। কমিটি যেটা বিশ্ববিদ্যালয়ের গভর্নিং কমিটি, তার মিটিং 4:30-5টার সময় আমরা যেতাম, মানে স্বাভাবিক ছিল সেই সময় গিয়ে তাদেরকে দাবি দাওয়া জানানো। 5 টাকা বোধহয় বেড়েছিল টিউশন ফিস, সেই নিয়ে সেইটা প্রত্যাহারের দাবিতে। মৃত্যুঞ্জয় বাবু তখন শিক্ষামন্ত্রী, কংগ্রেসের সরকার। আমরা যখন রাত 9:30-10টা হয়ে গেল, আমরা বসে আছি, ভেতরে ভাইস চ্যান্সেলর আছেন অরবিন্দবাবু এন বোস। কিছুক্ষণ পরে দেখলাম সত্যেনদা, বিখ্যাত লোক, ওখানে ক্যান্টিন চালাতেন, সত্যেনদার ক্যান্টিন এখনো আছে, বেঁচে নেন তিনি, মোটা মতন ছিলেন। সত্যেনদা ঢুকছেন ঘরে, আমাদের বলে এই শহর একটুখানি ডেকেছেন করে, দেখলাম ভেতরের থেকে বেরিয়ে এসে বললেন, গজগজ করতে করতে বেরোচ্ছেন, বলছেন এত রাত্রে এইসব এখন করা। বললাম কী হলো? ভাইস চ্যান্সেলর বলেছেন বাচ্চাগুলো খায়নি, ওদের জন্য কিছু না হলে ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ কর। এই ঘটনাটা আমি কেন মনে করাচ্ছি, ভাইস চ্যান্সেলর ভেতরে বসে ভাবছেন বাচ্চারা খায়নি, আর এই ভাইস চ্যান্সেলর গত রাত্রে যে ভাইস চ্যান্সেলর ছিলেন ওই সময় ভাবছিলেন এদের লাঠি খাওয়া বাকি আছে। এই যে দুটো তফাৎ, ইনি ভাইস চ্যান্সেলর থাকবেন কি করে উনি যদি আমাদের কথা শোনেন? এবং যে মিথ্যে কথা বলেছেন, দেখুন অনেক কথা অনেক গোল গোল করে বলে লাভ নেই। এই ভাইস চ্যান্সেলর মিথ্যেবাদী, 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 এই নিয়ে কারুর কোনো মনে সন্দেহ থাকার অবকাশ নেই। এই ভাইস চ্যান্সেলর একটি পার্টির অনুগত কর্মী, এই নিয়ে কারুর কোনো মনে সংশয় থাকার ব্যাপার নেই। ইনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিনিস্ট্রেশন বা যেভাবে চালাতে চাইছেন সেটা একটা পার্টির নির্দেশে চালাচ্ছেন, একটা শিক্ষাপতি বা শিক্ষাবিদ হিসেবে নয়। এই যে জিনিসটা, এর উপরে এই ভাইস চ্যান্সেলর এখানে থাকার কোনো রাইট নেই। পাশাপাশি জয়প্রকাশ দা দুটো ছবি তুলে ধরলেন। আজকের ছবিটা আমাদের কাছেই ছিল, আলো নিভিয়ে মার, পুলিশ ডেকে এবং পুলিশের বিশেষ বাহিনী ডেকে, আর পাশাপাশি আরেকজন উপাচার্য কয়েক দশক আগেই ভাত, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধর ব্যবস্থা করছেন। আমরা দ্রুত একবার দেখে নেব আজকের ঘটনায় যেটা বাড়তি, সেটা হচ্ছে প্রমাণ লোপাটের চেষ্টা। যেভাবে এবিপি আনন্দের ক্যামেরা ভেঙে দেয়া হলো এবং 2 সহকর্মী সুবীর এবং সুভাষকে মারা হলো, বিশ্বাস করুন এর অন্য কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশি তাণ্ডব চলল রাতের অন্ধকারে। ছাত্রছাত্রীদের অভিযোগ, ক্যাম্পাসের আলো ইচ্ছে করে নিভিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর পুলিশি তাণ্ডবের খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। কিন্তু কেন আলো নিভিয়ে দেওয়া হলো? কেন সংবাদ মাধ্যমের উপর হামলা চালানো হলো? উঠছে প্রশ্ন। ছাত্রছাত্রীদের দাবি, পুলিশ যাতে নির্বিঘ্নে তাণ্ডব চালাতে পারে তার জন্যই নিভিয়ে দেওয়া হয় আলো। সেই মতো অন্ধকারী অপারেশন শুরু করে পুলিশ, কিন্তু সংবাদ মাধ্যম পৌঁছতেই সমস্যা তৈরি হয়, কারণ পুলিশি তাণ্ডব ক্যামেরাবন্দি হচ্ছিল। এই ছবি সম্প্রচারিত হলে সমস্যা তৈরি হতে পারে, এই আশঙ্কাতেই এবিপি আনন্দের চিত্র সাংবাদিকের উপর হামলা চালানো হয়। অভিযোগ, প্রমাণ লোপাট করতেই এই যাবতীয় কুকীর্তি। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এখানে থামেনি। মঙ্গলবার রাতে পুলিশের হাতে আক্রান্ত হওয়ার পর বুধবার সকালে যাদবপুর থানায় অভিযোগ জানাতে যান এক ছাত্রী, কিন্তু পুলিশ অভিযোগের গুরুত্বই দেয়নি বলে তার দাবি।
পুলিশ কোনোভাবেই এফআইআর নিচ্ছে না। পুলিশ বলছে ওপরের মহলের চাপ আছে, যতক্ষণ না পুলিশের ওপরের মহল থেকে জয়েন্ট সিপি এবং আরও যারা আসবেন তারা ততক্ষণ না এসে কথা বলবেন, পুলিশ কোনোভাবেই আমাদের এফআইআর নেবে না। পুলিশ শুধু একটা যাদবপুর থানার একটা স্ট্যাম্প মেরেছে আর ডেট দিয়েছে, কিন্তু এফআইআর দিলে এফআইআর নাম্বার যে পরিষ্কার করে লিখতে হয় সেরকম কিচ্ছু লেখেনি। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ বলেই কি পুলিশ গুরুত্ব দিতে নারাজ? উঠেছে প্রশ্ন। সুভাষ বৈদ্য, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। একটা লাইন জুড়তে পারি, আমার একটা লাইন জুড়ে দিতে চাই। এইটার মধ্যে আমরা এই এতক্ষণ যে আলোচনা করছি যাদবপুর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শুধু এটা নয়, এটার মাঝখানে জানতে হবে যে ভাইস চ্যান্সেলর ছিলেন, সঙ্গে ছিল পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী কিন্তু ভাইস চ্যান্সেলরের আন্ডারে নয়। পুলিশ বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করছে। পুলিশ বাহিনী হচ্ছে রাজ্য সরকারের, যার মাথায় বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একজন ফ্যাসিবাদী নেতা, এখন ফ্যাসিস্ট হিসেবে কাজ করছেন। এটা বারবার ভুলে গেলে, একবারও ভুলে গেলে চলবে না। আমার সংক্ষিপ্ত 2-3টে পয়েন্ট আমি আপনাকে বলি। এক হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পর্যায়ে আমি ছাত্র, গবেষক এবং শিক্ষক হিসেবে যুক্ত ছিলাম। আমার একটা অভিজ্ঞতা, 1998 সাল থেকে 2013 এই টানা 15 বছর আমি এক্সিকিউটিভ কাউন্সিলে ছিলাম, এবং আমার হিসাব হচ্ছে আমি 27 বার ঘেরাও হয়েছিলাম যে আজ পর্যন্ত। এবং এই 27 বার ঘেরাও হওয়ার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে স্ট্রেন্থ, আমি জানি যে ঘেরাও জিনিসটা কি। পুলিশ ডেকেছিলেন না, কিন্তু আমরা সবসময় চেয়েছিলাম যে এই আলাপ আলোচনার মধ্যে থেকেই কোনো একটা সলিউশন বেরিয়ে আসুক, এবং ঘেরাওটা সত্যি কোনো ফর্ম না, এটা বোঝানো দরকার, এবং একটা ইভ্যালুয়েটিভ প্রসেস, একদিনে হয় না। এরকম একটা জায়গায় যারা আজকের প্রশাসনে আছেন তাদের কাছে যদি মনে হয় যে ছাত্র আন্দোলনটা হচ্ছে একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম, তাহলে তো তার প্রথম মনে হবে যে পুলিশ ডেকে এটা সমাধান হয়। এবং এখানে যে ছাত্র আন্দোলনটা শুরু হয়েছে সেটা আদৌ ল অ্যান্ড অর্ডার প্রবলেম হিসেবে দেখা উচিত না। ইট অরিজিনেটস, প্রথম হচ্ছে বিশ্ববিদ্যালয়ে একটা শ্লীলতাহানির ঘটনায়, যার একটা সামাজিক ভিত্তি রয়েছে, যার একটা রাজনৈতিক ভিত্তি রয়েছে। তাহলে যে আন্দোলনের একটা সামাজিক ভিত্তি আছে, যে আন্দোলনের একটা রাজনৈতিক ভিত্তি আছে, সেটাকে শুধু একটা ল অ্যান্ড অর্ডার হিসেবে যদি দেখে আমি ট্যাকল করার চেষ্টা করি, তাহলে সেটা হবে আর একটা রাজনৈতিক ভুল এবং প্রশাসনিক ভুল। 1, 2, যে আমার নিজের মনে হয়েছে যে আমরা আর 5 মাস বাদে, 4 মাস বাদে হচ্ছে আমাদের ডায়মন্ড জুবিলিতে যাচ্ছি, 60 বছরে। অত্যন্ত গর্বের একটা ইউনিভার্সিটি, এবং আমরা বারবার বলি যে এই ব্র্যান্ড নেম তৈরি হয়েছে যে আমার অতীতের এক্স স্টুডেন্ট থেকে শুরু করে যারা আছেন, ছাত্র, শিক্ষক, সবাই। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যারা আছি, আমরা যাদের বর্তমান অস্তিত্ব যাদের আছে, তারা এমন কোনো ঘটনা না ঘটায় যাতে হচ্ছে এই ব্র্যান্ড নেমটা হচ্ছে যে নষ্ট হয় এবং যাদবপুরের ব্র্যান্ড নেম পিছিয়ে যায়। এবং কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে এবং গত 1 সপ্তাহ ধরে যে ঘটনা ঘটছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড ইমেজের পরিপন্থী, এবং যেটা এখনকার ছাত্র, ভবিষ্যৎ ছাত্র প্রত্যেকের ক্ষেত্রে হচ্ছে ক্ষতিগ্রস্ত করবে। এটা হচ্ছে আমাদের সচেতন থাকা দরকার। এবং লাস্টলি আমি এই জায়গাটায় আমি সবসময় বলবো যে আমাদের যে উপাচার্য, আমাদের হচ্ছে যে এখানে কালকে রাত্রেবেলার যে ঘটনাটা ঘটলো, এটা তো ঠিক সবাই আমরা নিন্দা করছি যে এই পুলিশ অ্যাকশনটার। এবার পুলিশ প্রোঅ্যাক্টিভ হচ্ছে, পুলিশ কোথায়? এবার আমি একটু এই কারণের জন্য বলছি, ইউনিভার্সিটি গণ্ডির বাইরে, যে থানায় এসে শাসক দলের নেতা পুলিশকে চড় মেরে চলে যাচ্ছে, পুলিশ সাইলেন্ট, এবং একজন বলছে পুলিশকে বোম মার, পুলিশ সাইলেন্ট। রাজ্যের ডিজি পুলিশের আদালতে গিয়ে বলছে যে হুজুর যা হয়েছে সব ঠিকই আছে। পুলিশ সুপার বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমরা পুলিশ অত্যন্ত কঠিন দিনের মধ্যে দিয়ে যাচ্ছি। সেখানে পুলিশ হচ্ছে ইনঅ্যাক্টিভ, আর প্রোঅ্যাক্টিভ হচ্ছে যেখানে হওয়ার কোনো প্রয়োজন নেই, যেখানে আলাপ আলোচনাটা হচ্ছে সলিউশনের পথ, সেখানে দাঁড়িয়ে প্রোঅ্যাক্টিভ হচ্ছেন। এবং কাদের নির্দেশে হচ্ছেন? এবং সরকারকে এই দায় নিতে হবে। পার্থবাবু তো কাল সন্ধ্যাবেলায় বলেছেন, না কালকেরও পার্থবাবু বলেছেন যে আলাপ আলোচনার মধ্যে দিয়েই এটা মিটুক। আমরা তো চাই আলাপ আলোচনার মধ্যে দিয়ে, না মিটছে না। আমি বলছি লাস্ট কথা আমার, যে এই ঘটনার মধ্যে দিয়ে যাদবপুরের ব্র্যান্ড ইমেজ যেমন নষ্ট হচ্ছে, সরকারের ব্র্যান্ড ইমেজও নষ্ট হচ্ছে, সরকারের মুখ উজ্জ্বল হচ্ছে না। এটা হচ্ছে সরকারেও যারা আছেন তাদের ভাবা উচিত। যদি সরকার বলে কিছু থাকে। শেষে একটা কথা বলবো যে স্টেলমেট হলে তো হবে না। এনমিটির সম্পর্ক যদি হয় কর্তৃপক্ষ আর ছাত্রছাত্রীদের মধ্যে, সেটা কিন্তু কাম্য নয়। পার্থ যেটা বলছে সেটাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের শিক্ষকদেরকেও এগিয়ে আসতে হবে, ছাত্রদেরকেও নমনীয় হতে হবে, কর্তৃপক্ষকে দিয়ে আলোচনা করতে হবে। আমাদের সময় একেবারে শেষ। আপনাদের সবাইকে প্লিজ আমাদের একটাই মেসেজ দেওয়ার যে ভিসি কে ইমিডিয়েট পদত্যাগ করতে হবে, এবং আমরা সেটা দাবি জানাচ্ছি, এবং সেটা আমরা মুভমেন্টটা চালু রাখবো, এবং সবাই যাতে আমাদের হেল্প করেন, এইটুকুই দাবি রাখবো। কারণ আমরা কোনো স্টুডিওতে এসেছো এই মানসিক অবস্থার মধ্যে, তোমাদের বিশেষ করে ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার সময় একেবারে শেষ, কিন্তু এরকম খারাপ অর্থে অসাধারণ একটা ঘটনা
আমি খুব সাধারণ একজন সঞ্চালক, আমি শেষ করার দায়টা নিজের ওপর রাখতে পারছি না। আমি সাহায্য নেব অসাধারণ একজন মানুষের কয়েকটা পংক্তির। কবি শঙ্খ ঘোষ। দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্যে কবে না কথা, বজ্রকঠিন রাজ্য শাসনে সেটাই স্বাভাবিকতা। প্রার্থনা আমরা এই স্বাভাবিকতায় যেন অভ্যস্ত না হয়ে উঠি। আপনাকে ধন্যবাদ, ভালো থাকুন।